আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প সমীর সরকারের কলমে নিষিদ্ধ সুবাস। সঙ্গে থাকছি আমি অমিত, আমি সোমা। অন্তিম পর্ব। মিথিলা কিছুই বুঝতে পারল না যে কেন হঠাৎ করেই এমন করলো রুষা। আমার বোন রুক্মিণী কখন এসে দাঁড়িয়েছিল ওদের কাছে, এতক্ষণ শুনছিল সব, কিন্তু ওর তো কিছুই করার ছিল না। ও শুধু অপেক্ষায় ছিল আমার ফেরার, আর রুষা আর মিথিলার মাঝেও যেতে পারেনি যাতে সমস্যা না হয়। ও গেলে দুজনের মাঝে ধরা পড়ে যেত। আরও জানতো না যে মিথিলা আসবে। বোন ওর বান্ধবীর বাড়ি থেকে সোজা এসেছিল এয়ারপোর্টে। রুষার সঙ্গে ওর ধাক্কা লাগে, রুষার 2 হাত ধরেও। রুষাদি, শোনো না, প্লিজ প্লিজ, একটু তুমি শোনো। কিছুই শোনার জন্য আর জানার জন্য নেই রুক্মিণী। আমি তাই বুঝতে পারতাম না যে কেন অনেক আমাদের সম্পর্কটা এতদিন বাড়িতে বলেনি। সেও যে অন্য কাউকে ভালোবাসে, আর আজকের সারপ্রাইজটা এটাই ছিল ওর। এত বড় সারপ্রাইজ সত্যি ক্রু হয়তো কোনোদিন দেয়নি। তবে মিথিলা খুব ভালো মেয়ে, জানো তো। ও বড্ড একা বোন, ওকে কষ্ট পেতে দিও না। বোন কিছু বলার আগে ছুটে পালিয়েছিল। ততক্ষণে অবাক হয়ে মিথিলা ওর কাছে যায়। তুমি চেনো ওকে? আর ঠিক তখনই আমি বাবা আর মায়ের কাছে গিয়ে দাঁড়াই। আমাকে দেখেই বলে উঠল বাবা আর মা, কিরে, তোর সারপ্রাইজ দেখবি? ওই যে মিথিলা, মনে আছে তো ওকে? সেই ছোটবেলায় দেখেছিলি, ওই আমাদের হবু বৌমা। আমি রুষাকে খুঁজছিলাম। কেন যে ওর ফোন অফ বলছে বুঝতে পারছি না, কিন্তু বাবার কথাটা শোনার পরেই আমি থমকে গেলাম। মিথিলা? বোন ততক্ষণে এসে দাঁড়িয়েছে, ভেজা কণ্ঠে বলল, দাদা, রুষাদি সবকিছু জেনে গিয়েছে, মিথিলাদির কথা। ও এক্ষুনি দৌড়ে পালালো। জানি না ও কি করবে। রুষা? হ্যাঁ দাদা, তুই এক্ষুনি যা। তুমি ওকে চেনো অনেক? আমি কিছু না শুনে বাইরে বেরিয়ে এলাম। সবাই আমার পেছনে এলো, সবাই জিজ্ঞেস করতে লাগলো, কি হলো, কোথায় যাবি? আমি কারোর কোনো উত্তর না দিয়ে বাইরে আমাদের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। ওখান থেকে 1/2 ঘন্টা মতো পথ। হাওয়ার বেগে গাড়ি ছোটাতে লাগলাম হাইওয়ে ধরে। জানি না রুষা কি করতে পারে, ওর যে শেষ সম্বল আমি। রাস্তায় আর কিছুই যেন চোখে পড়ল না। কোথায় কাকে লাগিয়ে গাড়ি ছোটাতে লাগলাম আমি জানি না। চোখ ভেজা, সব কিছু ঝাপসা। আমি যত তাড়াতাড়ি পারলাম যাওয়ার চেষ্টা করতে লাগলাম। আমি জানি না যে মিথিলাকে দেখে কি ভেবে নিয়েছে রুষা। এমনিতেই ও অনেক কষ্টের পর আমাকে বিশ্বাস করে আমার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে। আর এখন যদি জানে যে মিথিলার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু আমিও তো জানতাম না মিথিলার কথা। সেই কবে দেখা হয়েছিল। আর আমি তোকে ভালোবাসি না। কিন্তু রুষা কি সেটা বুঝবে? না জানি কি ভেবে নিয়েছে ও। ভাবতেও পারে যে ঢেউয়ের মতো আমিও চরিত্রহীন। ওর মন নিয়ে খেলেছি আমি। যেখানে রুষা আমার জন্য এত কিছু ত্যাগ করলো, সেখানে যদি এমন একটা খবর ওর কানে যায়, তবে তো ওকে আর আটকানো যাবে না। আমার খুব মনে পড়তে লাগলো ওর করুণ গলায় কথাগুলো। তোমাকে না পেলে সত্যি আমি মরে যাব অনেক। প্লিজ প্লিজ আমাকে সেই কষ্টটা তুমি দিও না, যেটা ঢেউ দিয়েছিল। তুমি যেভাবেই বলবে আমি ঠিক সেভাবেই থাকবো। শুধু আমাকে তোমার হয়ে বাঁচতে দাও। বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে অনেক, আর সেই ধাক্কাটা নেবার মতো শক্তি আর সামর্থ্য আমার নেই। তুমি বিশ্বাস করো। আমি কিছুই আবদার অভিযোগ কিচ্ছু করব না। শুধুই তোমাকে চাই আমার নিজের করে নিতে। আর কিছুই চাইবার নেই আমার। ভালোবাসি বড্ড তোমাকে। তোমাকে না পেলে আমি বাঁচবো না অনেক, বাঁচবো না। দৌড়ে গিয়ে উপর তলায় উঠলাম। কাজের লোকেরা এভাবে দেখে প্রশ্ন করতে লাগলো, কি হলো দাদা বাবু? আমি দৌড়ে ওর রুমের দিকে এগোলাম। দরজা বন্ধ করা ভেতর থেকে কয়েকটা জোরে লাথি মারতে লাগলাম। কাজের লোকেরা বাধা দিতে লাগলো। ভেঙে যাবে তো, তুমি কেন এরকম পাগলামো করছো? আরে কি করছো দাদা বাবু, কেন এমন করছো? থামো। কারোর উত্তর না দিয়ে লাথি মারতেই লাগলাম। ভেঙে দিলাম দরজা। দৌড়ে ভেতরে গিয়ে ঢুকলাম ঘরে। কিন্তু ভেতরে ঢুকে থমকে গেলাম আমি।
আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার আমার রুষা, আমার আমার রুষা আমি হেরে গেলাম প্যারি, আমি হেরে গেলাম। আমি বাঁচাতে পারিনি আমার রুষাকে। ওর বিশ্বাসের মর্যাদা আমি দিতে পারিনি। অভিমান নিয়ে মেয়েটা আমাকে ফেলে চলে গেল। একবারও কিছু বলবার সুযোগ দিল না আমাকে। আমি হেরে গেলাম প্যারি, আমি হেরে গেলাম। আমি যখন ঘরে ঢুকলাম, আমি ঢুকে দেখলাম ফ্যানের সঙ্গে ঝুলে আছে রুষার দেহটা। একটা মেসেজ করেছিল আমার মোবাইলে। মিথিলা বড্ড ভালো মেয়ে, আরো একলা গো। প্লিজ ওকে কষ্ট দিও না কোনোদিন। প্লিজ ওর মন নিয়ে খেলো না কোনোদিন। ওর যে আর কেউ নেই, ওকে আগলে রেখো। ওকে কষ্ট পেতে দিও না প্লিজ। আর আমার জন্য কখনোই ওকে দোষারোপ করো না। ওর কথাগুলো আমার মনে পড়তে লাগলো। যদি তুমিও আমার সঙ্গে তেমনটা করো, আমি বাঁচবো না অনেক, আমি বাঁচবো না। সত্যি সেটা এতটা সত্য হয়ে যেতে পারে বুঝতেই পারিনি। আমি রুষার মুখের দিকে তাই তাকাতে পারলাম না। মনে হতে লাগলো যেন ওই মুখ আমাকে বিশ্বাসঘাতক বলছে বারবার। তুমিও পারোনি অনেক ওর মনের সত্যিকারের ভালোবাসাটা আগলে রাখতে। যদি নাই পারো তবে কেন এলে ওর জীবনে? কি করেনিও তোমার জন্যে বলো? ওর সেরা লক্ষ্য মডেলিং ছেড়ে দিল, আর তুমি কি করলে? তুমি কেন এলে ওর জীবনে? কেন এলে অনেক? কেন এলে? কান্না জর্জরিত গলায় বলেছিল সেদিন জিদ্দা। ও যেন নিজের বোনকে হারিয়েছিল। শ্মশানে আমার সঙ্গে কতক্ষণ ছিল জিদ্দা মনে নেই, কিন্তু সূর্য ডুবে যাবার পরে অবধি জিদ্দা ছিল। কারোর মুখে কোনো কথা ফোটেনি। একসময় হুঁশ ফিরে জিদ্দা বলেছিল, ছুঁয়ে দেখা হয়ে গেলেই সব খেলা শেষ। বল, তুই ওকে ছুঁয়ে দেখেছিস না, তাই তুই সরে গেলি। আমি জিদ্দার পায়ের কাছে পড়ে কান্নায় ভেঙে পড়লাম। আর সহ্য করার ক্ষমতা আমার রইল না। সেদিন সবটাই বলেছি তাকে। আর কিছু করার নেই রে ভাই। এবার তুই নিজেকে সামলে নে প্লিজ। খারাপ কিছু করিস না। এমন অনেক চরিত্র আছে যেগুলো আমরা ভুলে যেতে না চাইলেও যেতেই হবে। যেমন ঢেউকে পারেনি বহুদিন ভুলতে রুষা, তুই ভুলিয়ে দিয়েছিলি। এটা বলেই আমার মাথায় হাত রেখেছিল সেদিন জিদ্দা। বাড়ি ফিরে বহুদিন অন্ধকার ঘরে নিজেকে লুকিয়ে রেখেছি। রুষাকে ফিল করতে লাগলাম সমস্ত কিছুতেই। বোন আমার ঘরে এসে অনেকক্ষণ বসে থাকতো, কিন্তু কিছুই বলতে পারতো না। মিথিলা এসে কাঁদতে থাকতো আমার পাশে বসে। সত্যি রুষাদি খুব ভালো ছিল। আমি জানলে কখনোই সেদিন কথাগুলো বলতাম না। ও শুধু আমার জন্য নিজের জীবনটা বলিদান দিল। আমি কেন যে বলতে গেলাম বানিয়ে যে তোমার সঙ্গে আমার মাঝে মাঝে কথা হতো, তুমিও আমার অপেক্ষা করছো, আমাকেই ভালোবাসো তুমি। ওই লাইনগুলো নিশ্চয়ই বেশি করে সেদিন কষ্ট দিয়েছিল ওকে। আমি মিথিলার সঙ্গে একটা কথাও বলতে পারতাম না। শুধু চিৎকার করে বলতাম, তুই আমার সামনে আসবি না তুই, নয়তো কখন তোকে খুন করে দেবো ঠিক নেই আমার। আসবি না তুই আমার সামনে একদম। আমার চিকিৎসা করালো বাবা।
অনেক বড় ডিপ্রেশনে চলে গেলাম। শেষে ভালো হলে বাবা বলল, এবার মিথিলার আর তোর বিয়েটা। আমি কোনোদিনও বিয়ে করব না বাবা, এইটাই আমার শেষ কথা। তোর হয়তো মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। তোর ফটোশ্যুট যখন আমি মেনে নিলাম তখন বলেছিলাম না যে তোর জীবনের বাকি বড় পদক্ষেপ কিন্তু আমি নেব, আর তুই রাজিও হয়ে গিয়েছিলি। সেই পদক্ষেপ ছিল তোর আর মিথিলার বিয়ে নিয়ে। এটা তুই না করতে পারবি না। বিয়ে করলাম পেয়ারি, আর কোনো উপায় রইল না। কিন্তু কখনোই মিথিলা আমায় পায়নি, আর না তো পাবে কোনো দিনও। আমার শুধু মনে হতে লাগলো যে আমি হয়তো ঠকাবো তবে রুষাকে, তবে খুব বেশি কষ্ট দিই রোজ মিথিকে। যতটা কষ্ট রুষা পেয়েছে তার চেয়েও বেশি কষ্ট দিয়ে সুখ অনুভব করি আমি। ওকে আমি রোজ রাতে টর্চার করি, রোজ রাত্রে টর্চার করি। ভীষণ আনন্দ লাগে আমার। চিৎকার করতে পারে না মিথি, কাউকে বলতেও পারে না। ওর গায়ে কাপড়ের নিচে সিগারেটের আগুনের দাগ স্পষ্ট। তারপর যেন মনে হতে লাগলো আরো কাউকে কষ্ট দেব আমি, আর তাই রুষাকে সুখ দেওয়া হবে। তাই তোমার কাছে এলাম, তোমার কাছে। কিন্তু কি? এতক্ষণ গল্প শুনতে শুনতে কখন যে পেয়ারির চোখ বেয়ে জলের ধারা নেমে গিয়েছে তার নিজেরই খেয়াল নেই পেয়ারির। এতগুলো মেয়ের কষ্টের কাহিনী চোখের সামনে দেখল যেন। রুষা আর মিথিলা দুজনেই যে ভীষণ দুঃখিনী। একজন হেরে গিয়ে মরে গিয়ে জিতে গেল, আর অন্যজন রোজ রাতে হেরে যায় কষ্টের কাছে। তবুও নিজের ভালোবাসাকে জেতার জন্য প্রাণপণে আঁকড়ে আছে যেন। তোমাকে কষ্ট দিতে পারলাম না পেয়ারি, কেন জানি না নিজেরই কষ্ট হতে লাগলো তোমার ঘাড়ে। তাই দাঁত বসিয়ে নিজেই সরে এলাম। দিন আমায় কষ্ট অনেক বাবু। যদি আপনি সুখ পান তবে তাই করুন। নিজের ভুলের মাসুল যদি অন্যকে কষ্ট দিয়ে মেটে তবে আপনি তাই করুন। জানি না আপনাদের কাছে নারী দেহ কি, কেন কষ্ট দিয়ে সুখ পান। কাঁদতে লাগলো পেয়ারি। আসলে নিজের স্বপ্নের রাজপুত্রকে এমনটা ভাবতে পারেনিও যে সে রোজ রাতে কাউকে কষ্ট দিয়ে সুখ পায়। হঠাৎ দরজায় কেউ ধাক্কা দেয়। দরজা খুলে দেয় অনিক। দেখল দরজায় দাঁড়িয়ে ফুলঝুরি। অনিকের দিকে তাকিয়ে বলল, অনেক বেশি সময় নিয়েছিস আজ। এই, আর পেয়ারিকে কষ্ট দিয়েছিস নাকি রে শালা? ভাগ এখান থেকে, ভাগ। অনিক একবার পেয়ারির দিকে তাকিয়ে ঠিক হয়ে নিয়ে নিঃশব্দে বেরিয়ে যেতে লাগলো দরজা দিয়ে। যাবার আগে আরেকবার দেখল পেয়ারির দিকে। কান্না ভেজা চোখে একবার ওর দিকে মুখ তুলে তাকিয়েছে পেয়ারি। ও বুঝতে পারল না যে ওই চোখটা কি বলছে, কোনোদিনও না আসতে নাকি আবার ফিরে আসতে। নিচে নেমে বন্ধুদের কাছে গিয়ে বলল, চল। বন্ধুরা ওকে নিয়ে নানান ঠাট্টা করতে লাগলো গাড়িতে, কিন্তু তাতে ওর মন ছিল না। ও গাড়িতে উঠে গাড়ির কাঁচটা খুলে দিয়ে অন্ধকারে উপরতলার দিকে তাকালো, পেয়ারির কক্ষের দিকে। দেখল ভারী পর্দার পিছনে দাঁড়িয়ে একটা নারী মূর্তি এই দিকে তাকিয়ে আছে মূর্তির ন্যায়। পরদিন অনেকক্ষণ অপেক্ষা করেছিল ভূমিকা, যদি আসে অনিকবাবু, কিন্তু সেদিন আর আসেনি। অপেক্ষা করে করে অনেকটা সময় পেরিয়ে গেল। এদিকে আর কত কাস্টমারকে না করবে সে। পরে তাই বাধ্য হয়ে অন্য কাস্টমারের সঙ্গে বিছানায় যেতে হয় তাকে। আর অন্যদিকে সেদিন অনেক বাড়ি ফিরে রাতে আবার অশান্তি করে। ও বাড়ি গিয়ে ডিনার না করেই বিছানায় গা এলিয়ে দেয়। এত ড্রিঙ্কস করেছিল যে খাবার ইচ্ছেটাই মরে গেছিল। কিন্তু ও আসার পর থেকে মিথিলা বারবার কানের সামনে গিয়ে অনুরোধ করতে থাকে, প্লিজ ডিনারটা করে নাও। শেষে ঠাস করে ওর গালে থাপ্পড় কষিয়ে দিয়েছিল অনিক। শোন, আমার ব্যাপারে তোকে ভাবতে হবে না, ঠিক আছে? মিথিলা আর কিছুই বলে না। তারপর বসে থাকে জানালার কাছে গিয়ে। বারবার রুষার কথা ওর মনে হয়।
রুষা নিজেও কষ্ট পেল আর অনেককেও কষ্ট দিয়ে গেল আজীবনের মতো। আর তার সঙ্গে আজীবন কষ্ট পেয়ে যাবে মিথিলা নিজেও। সত্যি একসময় নিজের ভাগ্যকে দোষ দেয় মিথিলা। কেউই ওর আপন হতে পারল না, সবাই ছেড়ে চলে গেল। রুষা তো নিজেও ওকে বলেছিল যে ওকে যে পাবে সে খুব ভাগ্যবান হবে আর ওর জীবনটাও খুব সুন্দর হবে, আর কেউ তাতে কষ্ট আনতে পারবে না। অথচ নিজেই রুষা ওর জীবনের কষ্টের আরেকটা ধাপ শুরু করে দিয়ে গেল। পেয়ারির কাছে যেতে ইচ্ছে হলেও যেতে পারেনি অনিক। পেয়ারির কথাগুলো বড্ড কানে বাজছিল। একসময় মনে হচ্ছিল ওই পর্দার আড়ালে দাঁড়িয়ে যদি পেয়ারি থাকে তবে তো ওর উপর এতটাও রাগ নেই পেয়ারির, হয়তো একটু ভালোবাসাও আছে। কিন্তু যখনই ওই কথাগুলো মনে আসছিল তখনই মনে হতে লাগলো যে পেয়ারিও ওকে ঘেন্না করে। দেখতে দেখতে সেই দিনটা এলো যেদিন অনিক একা কাটায়, মানে রুষার সঙ্গে প্রথম আলাপের দিনটা। প্রতি বৎসর এই দিনটা একা কাটায়ও। নিজের মনেই আকাশের দিকে তাকিয়ে স্বীকারোক্তি করতে থাকে রুষার কাছে, ওর অসমর্থতার কথা বলে। স্বীকার করতে থাকে রুষাকে কল্পনা করে ও যে রুষাকে দেওয়া কথা রাখতে পারেনি। এবার যেন আরও কষ্ট হতে লাগলো। কিছুতেই অন্ধকারে আর মিশে যেতে পারল না আগের মতো। একসময় চোখের কোণ বেয়ে জলের ধারা নামতে নামতে শুকিয়ে গেল। তাকিয়ে রইল নির্বিকারভাবে অন্ধকারে। কিছুতেই পারল না একা একা গুমড়ে গুমড়ে কেঁদে নিজের কষ্টগুলোকে হালকা মনে করতে। একসময় মনে হলো কেউ একজন দরকার, যার কাছে গিয়ে আজ গল্প করে হালকা হতে পারবে, যাকে নির্বিঘ্নে নিজের সবটা বলে হালকা লাগবে ওর মনের। অনেকক্ষণ ভাবতে লাগলো অনেক জনের কথা, কিন্তু শেষে পেয়ারির নামটাই মাথায় এলো। ওর কাছে গিয়েই না হয় আজ আবার বসবে, আবার শুরু করবে পুরনো গল্পের খেই। পেয়ারি যে ওর শ্রোতা, কত মুগ্ধ হয়ে শুনতে থাকে ওর গল্প। কখন আবার হাসে, কখন আবার কষ্টের সময় কাঁদে। পেয়ারির সঙ্গে গল্প করলে যদি হালকা লাগে আজ, তাই সেদিকেই যায় অনেক গাড়ি নিয়ে দ্রুত। দুদিন আর আসেনি অনিক, তাই পেয়ারি আর ওর আসার অপেক্ষা করা ছেড়েই দিয়েছে। ও জানে হয়তো আর আসবে না, কিন্তু একটু হলেও কষ্ট হয় যে যাকে ও নিজের রাজপুত্র ভাবল তাকেই আর পেল না পেয়ারি, আর হয়তো জীবনেও দেখা পাবে না ওর। এমন তো অনেকেই এলো ওর কাছে এতগুলো বৎসর রোজ রোজ, তাদের কি আর দ্বিতীয় দিন দেখা মেলে? শুধু পার্থক্য এটাই যে অনেককে ও সব কাস্টমারের মতো ভাবে না। তাই সেদিনও সন্ধ্যায় ঘরে বসে গুনগুন করে গান করছিল, আর ঠিক সেই সময় দরজার কাছে চেনা কণ্ঠে একটা ডাক পেল। পেয়ারি ঘরে আছো? গলাটা শুনেই চনমনে হয়ে উঠল পেয়ারির মনটা, যেন হঠাৎ ওর জীবনে বসন্ত নেমে এলো। মরুভূমির মরুচরে গজিয়ে উঠল একটা লাল গোলাপ। হেসে অভিবাদন জানালো পেয়ারি, প্লিজ কাম। কিন্তু যখন পেয়ারি ভাবল যে অনিকের তো বাড়িতে স্ত্রী আছে আর ও রুষাকে ভালোবাসে, আর সেই জীবনে ভূমিকার যে একখণ্ড জায়গা হবে না, ভূমিকাকে শুধুই ওর কষ্টের সময় বা কোনো দৈহিক চাহিদার দরকারে মনে পড়ে। আর ভূমিকা ওকে নিয়ে কত কিছুই না ভেবে নিয়েছে। তখনই কেমন যেন দমে গেল ওর মনটা। অনিক এসে ঘরে বিছানায় বসল, পেয়ারিও বসল। কিছু আনবো? নো থ্যাঙ্কস। কোনো সমস্যা? না পেয়ারি, আসলে সেদিন তুমি যেভাবে বললে না, তাই তোমার সামনে আসতে আমার লজ্জা লাগছিল। আরে হাসালে তুমি আমাকে, আমার মতো মেয়ের কাছে আবার লজ্জা। অনেক কিছুই বলল না, আসলে কি বলতে হবে বুঝতে পারল না। মৌন হয়েই তাই বসে রইল। পেয়ারি বুঝতে পারল যে অনিকের মুড অফ, তাই ওকে ভোলাতে হবে।
কাজে নামতে হবে এবার, না হলে কখন যে রমেশ আড়ি পেতে জানতে পারবে যে পেয়ারি এই কাস্টমারের সঙ্গে কিছুই করেনি, আর তখনই ওর কপালে কষ্ট জুটবে। তাই এগিয়ে গিয়ে অনিকের হাতটা নিজের হাতে নিয়ে নিজের বুকে চেপে ধরে বলে ওঠে ওর দিকে চেয়ে, আমার সঙ্গে মিশে নিজের সব কষ্ট দূর করে দাও। দেখো, সব কষ্ট দূর হয়ে যাবে। আমি তোমার সব কষ্ট দূর করে দেব। অনিক চেয়ে রইল ওর দিকে। ও এসেছিল পেয়ারির সঙ্গে একটু গল্প করে মনটা হালকা করতে। পেয়ারিকে সেদিন দেখে ও যে এমন চরিত্র হতে পারে সেটাও কল্পনাই করতে পারেনি। তাই নিমেষেই উঠে দাঁড়িয়ে পড়ল। পেয়ারির দিকে ঘেন্নার নজরে তাকিয়ে নিজের হাতটা এক ঝটকায় সরিয়ে নিয়ে বলল, সত্যি তোমাদের মতো অশিক্ষিতদের লজ্জা বলতে কিছুই নেই বলো। হ্যাঁ, আমি আর কি বা এক্সপেক্ট করতে পারি তোমার থেকে? আমি ভুল ভেবে তোমার কাছে এসেছি নিজের কষ্টগুলো বলে হালকা হতে। হ্যাঁ, আমি তো ভুলেই গেছি যে তুমিও একটা প্রস্টিটিউট, অশিক্ষিত, নির্লজ্জ। তোমার ওই নোংরা শরীর দিয়ে টাচ করবে না আমাকে। ও হ্যাঁ, আমিই বা কি এমন একটা জায়গায় অশিক্ষিত মেয়েদের কাছ থেকে এমন কিছু আশা করছি যেগুলো সম্বন্ধে তাদের কখনো ভাবাও হয়নি। তারা তো থাকে লোকের শরীরটা চেটে খাবার জন্যে। কত পাগল আমি, কত পাগল, কত পাগল আমি। পেয়ারি বুঝতেই পারল না এতটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল। কিন্তু যখন অনিকুর সম্বন্ধে এত বাজে কিছু বলল, তখন ও আর সহ্য করতে পারল না। কারণ উত্তর যে ওকে আজ দিতেই হবে সেটাও বুঝতে পারল। তাই জোরে দরজার দিকে তাকিয়ে ডেকে উঠল, মিস্টার অনিক। ওর ডাকে থেমে যায় অনিক। এই মিস্টার সম্বোধন অবাক করে দিল ওকে। তাই আবার ঘেন্না নিয়ে ওর দিকে তাকালো। আপনার মাধ্যমিক রেজাল্টের পার্সেন্টেজ কত? সাধারণভাবেই অনিকের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল ভূমিকা। অনিক বুঝতে পারল না যে কেন এমন প্রশ্ন করছে পেয়ারি। তবে বুঝতে পারল হয়তো অশিক্ষিত বলেছে, এই জন্যেই জিজ্ঞাসা করছে। কিন্তু অনিক জানে যে এখানকার মেয়েরা তো পড়াশোনা করে না। তাই নিজের রেজাল্ট নিয়ে গর্ব করে বলল, 72%। আচ্ছা, তুমিও এসব বোঝো নাকি? আর তুমি কেন জানতে চাইছো? পরীক্ষা দেবে নাকি? ভাবতেই হাসি পাচ্ছে। তুমি পরীক্ষা যদি দাও, কেমন হতে পারে সেই পরীক্ষার ফল? হ্যাঁ, আমার কিন্তু 96% মাধ্যমিকে। এবার নিশ্চয়ই বলতে হবে না যে কারুর ব্যাকগ্রাউন্ড দেখেই তাকে শিক্ষিত অশিক্ষিত ভাবাটা উচিত নয়। আর কাউকে কিছু মন্তব্য করার আগে তার বিষয়ে একটু ভালো করে জানাটা হয়তো বেটার হবে বলে আমার মনে হয়। এবার যেতে পারেন আপনি। থমকে যায় অনিক এই উত্তরে। একটা নিষিদ্ধ পল্লীর মেয়ের নাকি মাধ্যমিক রেজাল্টের পার্সেন্টেজ 96, কিন্তু কি করে? পেয়ারির দিকে তাকিয়ে রইল বহুক্ষণ অনিক। ওর কথা বলায় আর ওর হাসির ধরনে বুঝতে পারল যে ও মিথ্যা কথা বলছে না। আচ্ছা, কিন্তু এটা কি করে সম্ভব? আর বুঝতে পারল যে ওকে রাগের মাথায় এইভাবে বলাটা উচিত হয়নি মোটেও। আসলেই তো এটা ওদের শিখিয়ে দেওয়া হয় যে কাস্টমার এলেই তাকে খুশিতে ভরিয়ে দাও। পেয়ারিও সেটাই করছিল, ওর তো দোষ নেই। তাই ওর কাছে দাঁড়িয়ে বলল, আসলে এই দিনে রুষার সঙ্গে আমার প্রথম আলাপ হয়। এই দিনটা আমি একাই কাটাই। তবে আজ মনে হলো তোমার সঙ্গে গল্প করে কাটাবো, আর তাই এসেছিলাম। কিন্তু তুমি যখন এমনটা করলে কেন যেন ভীষণ রাগ ধরে গেল। আসলে তোমার কাছে আমি সেটার জন্য আসি না, বিশ্বাস করো। হ্যাঁ, হয়তো একটু সময় কাটাতে ভালো লাগে বলেই আসি। কিন্তু প্যারি প্লিজ আমাকে ক্ষমা করো। এইভাবে বলাটা আমার ভুল হয়ে গেছে। পেয়ারি বুঝতে পারল অনিকের আজকের কষ্টের কারণ। তাই নিজের ভুলটা স্বীকার করে নিল সে। আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি অনিক, বুঝতে পারিনি। আর ক্ষমা চাইতে হবে না। ওর দুই কাঁধ ধরে বিছানায় বসিয়ে দেয় ওকে অনিক। আচ্ছা, কি বলছিলে তোমার রেজাল্ট নিয়ে, সেটাই বলো তো। তুমি কি স্কুলে পড়েছো? শুনবে সবটা। কেউ কখনো শুনতে চায়নি এভাবে। আমি শুনবো, বলো। একটু সময় নেয় ভূমিকা, ভালো করে বসে, তারপর বলতে লাগলো নিজের জীবনের সবটা। আমি ভূমিকা পাল, বাবা উৎসব পাল আর মা শ্রেয়া পাল। এই তিনজনের হাসি খুশি সংসার ছিল আমাদের। বাবা একটা অফিসে জব করত আর মা ছিলেন গৃহবধূ। আমার বাবার ঠাকুরদার আমলের
বিশাল বড় বাড়ি ছিল কলকাতার বুকে। সেটাই নজরে আসে প্রমোটার বিক্রমের। অনেকবার প্রস্তাব দিলেও বাবা কিছুতেই বাড়ি ওদের হাতে দিতে রাজি হয় না। তারপর এভাবেই সেই রাতটা এলো। আমি তখন উচ্চ মাধ্যমিক দেব। সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমি। মাধ্যমিকের রেজাল্ট তো শুনলেই। পড়াশোনার জন্য আর কেরিয়ার করার জন্য কোনো ছেলের প্রপোজাল গ্রহণও করিনি জীবনে। তো সেদিন পড়তে পড়তে শুনতে পেলাম বাইরের বারান্দায় বেশ হট্টগোল মতন কথাবার্তা হচ্ছে। সাহস করে বেরিয়ে দেখি বাবা আর বিক্রমের লোকের কথাবার্তা হচ্ছে, বেশ গলা বড় করে। ততক্ষণে রান্না রেখে মাও এসে হাজির হয় আমার পাশে কথার আওয়াজ পেয়ে। বাবা আমাদের দেখেই বললেন, তোমরা ভেতরে যাও। বিক্রমের ততক্ষণে আমার দিকে নজর গেছিল। জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, রাস্তায় চলতে কিন্তু অসুবিধা হতে পারে এই মেয়ের, মনে রাখবেন কাকু, ভালো কথায় বলছি। আর কিছুই বলতে পারিনি বিক্রম। আমি সোজা গিয়ে সপাটে থাপ্পড় কষিয়ে দিই ওর গালে। বাবা সবসময় শেখাতেন অন্যায়ের সঙ্গে আপোষ না করতে, কিন্তু সেদিনের সেই উত্তর যে এত দূর অবধি আমাকে নিয়ে আসবে আমি কখনো ভাবতেই পারিনি। মানে? আমার এই দুঃসাহস দেখে বিক্রম ওর সব ছেলেদের হুকুম দিল তখনই, শালিকে ধর, ধর শালিকে, আমি ওর দুঃসাহস বের করছি। নিমেষেই সবাই ধরে ফেললো আমাকে। আমি চিৎকার করতে লাগলাম ভয়ে আতঙ্কে। মা বাবা এবার ভয় ভয় বিক্রমের পায়ের কাছে পড়ে। ছেড়ে দাও বিক্রম, বিক্রম ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, যা বলবে আমরা তাই করব। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দাও বিক্রম, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বিক্রম, তাই আমরা করব বাবা। ছাড়ো বিক্রম, ওকে ছাড়ো। বিক্রম বাকি কজনকে হুকুম দিল আমার বাবা আর মাকে খুঁটিতে বেঁধে দিতে, আর ওদের মুখগুলো কাপড় বেঁধে দিতে। এমনিতেই আমাদের বড় বাড়ি, কাজেই কেউ আর বাইরে থেকে কিছুই শুনতে পেল না। আমাকে মাটিতে শুয়ে আমার সবটা খুলে আমাকে আর বলতে পারল না ভূমিকা। চোখ বন্ধ করে থাকেও। বোজা চোখের পাতা হতে নোনা জলের স্রোত নেমে আসে ওর গাল বেয়ে। অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে অনিক। ওর চোখও ততক্ষণে ভিজে গেছে পেয়ারির কথা শুনে। ভূমিকা আবার বলতে লাগলো, বাবা মা বাধা অবস্থায় দেখতে লাগলো আমার রেপ হওয়া, পারিনি নিজেকে বাঁচাতে। আর যখন প্রায় অচৈতন্য তখন দেখলাম বাবা আর মায়ের পেটে ভোজালি ঢুকিয়ে দিয়েছে বিক্রম। আমি নড়ানোর শক্তি পেলাম না, একবার ছুঁয়েও দেখতে পাইনি ওদের। আমাকে সেভাবেই আনা হলো গাড়িতে করে এই পল্লীতে। বিক্রি করে দিল বিক্রম ফুলচুরির কাছে। কতদিন অজ্ঞান হয়েছিলাম কিছুই মনে নেই। যখন বুঝতে পারলাম আমি অন্ধকার জগতে চলে এসেছি, ফিরবার কোনো উপায় নেই, তখন বুঝতেও পেরেছি যে আর কেউ নেই যে যাদের কাছে ফিরতে পারি। আর সমাজ তো আমাকে আর মানবে না। হয়তো এর চেয়ে এখানেই ভালো আছি। বাবা মায়ের লাশ দুটো আঁকড়ে যদি একটা বার কাঁদতে পারতাম। আবার চুপ করে থাকে ভূমিকা। আবার বলতে থাকে এখানে আসার পর সব ঘটনা। ওকে টর্চার করা, কাজ শেখানো, রজনীগন্ধা লাগানো, হালকা শাড়ি পরা, লোক ভোলানোর নিয়ম, রোজ রাতে কারোর শয্যা সঙ্গী হওয়া শেখানো, সেই না ঘুমানোর রাতগুলো। তারপর মিনুর কথা, দিব্যার কথা, নয়নিকার কথা, কোজাগরীর কথা, বাকি ভালো মেয়েদের ওর উপর বিশ্বাসের কথা, দিব্যার প্রেমিকের কথা, বাড়ির লোকের কথা। তারপর হঠাৎ দিব্যার অন্য পল্লীতে চালানের কথা, দিব্যাকে হারানোর কথা। তারপর ওর প্ল্যানের কথা আলোচনা করতে গিয়ে ধরা পড়ার জন্যেই কোজাগরী আর মিনুর মৃত্যুর কথা, ওকে ভুল বোঝার কথা।
সবটাই বলে ফেলে এক এক করে ভূমিকা অনিককে। বলতে বলতে গলা বুজে আসে ওর, বুজে আসে চোখ, শুধু নিঃশব্দে ঝরতে থাকে ওর চোখের জল। অনেক নির্বাক। এতদিন নিজের কষ্টগুলোকে মনে হতো পৃথিবীর সেরা কষ্ট, কিন্তু আজ পেয়ারি ওরফে ভূমিকার কথাগুলো শুনে মনে হতে লাগলো এগুলোর 1/3 ভাগও কষ্ট ওর নয়। তাই কখন যে ওর চোখের পাতা ভিজে গেছে সেটা ও নিজেই জানে না, আর বুঝতেও পারল না যে কি করে সান্ত্বনা দেবে পেয়ারিকে। আর নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হলো এই ভেবে যে এই সরল মেয়েটিকেই ও না জেনে কতভাবে বাজে অপমান করেছে। আজ একসঙ্গে অনেকগুলো নারীর কষ্টের কথা শুনল ও। সত্যি কি করে এতটা কষ্ট কারোর জীবনে হতে পারে? ভূমিকা চোখের জলগুলো মুছে নেয় এক সময় শাড়ির আঁচলে, তারপর উঠে গিয়ে দাঁড়ায় জানলার কাছে। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। মনে হচ্ছিল অনেক দূরে যদি এখন যেতে পারতো। এই যন্ত্রণাময় জীবনটা আর ভালো লাগছে না, খুব বেরিয়ে যেতে ইচ্ছে করছে ওর এই যন্ত্রণার জীবনটা ছেড়ে। অনেক এক সময় উঠে পড়ে, তারপর পেয়ারির কাছে গিয়ে দাঁড়ায়। অনেকক্ষণ কিছুই বলতে পারল না। কাচুমাচু করে একবার বাইরের অন্ধকারে তাকালো, আরেকবার তাকালো পেয়ারির নত করা মুখের দিকে, কিন্তু কিছুই বের হলো না গলা দিয়ে। কি যে বলবে আর কি যে করবে। আর সবচাইতে বড় কথা হলো ওকে ক্ষমা চাইতে হবে। এভাবে এমন একটা নিষ্পাপ মেয়েকে এইভাবে অপমান করাটা ঠিক হয়নি। সত্যি কত রকমভাবে নিষিদ্ধ পল্লীতে মেয়েরা এসে পড়ে যায়। কেউ নিজে থেকেই আসে, আর কেউ পরিস্থিতির শিকার হয়ে আসে। তখন তাদের আর বাইরের জগৎটা মেনে নেয় না, নিজের সমাজের বলে। একসময় অনেক পেয়ারির দিকে তাকিয়ে বলে উঠল, ভূমি। পেয়ারি নামটা শুনে স্তম্ভিত হয়ে রইল ওর দিকে চেয়ে। এইভাবে কোনো পুরুষ ওকে ডাকেনি এতগুলো বছর। একটু পরে উত্তর দিল, বলুন। আমার সঙ্গে বাইরের জগতে যাবে? আচ্ছা, কত দিলে ছেড়ে দেবে তোমায় ফুলঝুরি? তবে আমি সেটাই করব। কেন যেন মনে হচ্ছে তোমাকে এই অন্ধকার জীবন থেকে বের করলে জীবনের কিছু অনুশোচনা আমার অল্প হলেও কমবে। যে ছেড়ে গেছে তার জন্য কিছু না করলেও ক্ষতি নেই, কিন্তু যে আছে তাকেই যদি একটু সাহায্য করতে পারি তবে হয়তো একটা ভালো কাজ হবে। তুমি যাবে? যাবে তুমি ভূমি? ভূমিকা কিছুই বলতে পারল না কিছু সময়ের জন্য। শুধু চেয়ে রইল অনেকের দিকে। এভাবে কেউ ওকে মুক্তির পথ দেখাতে পারে ওর জানা ছিল না। অনেক সত্যিই খুব ভালো, তুলনা হয় না যার মানসিকতার। এভাবেও কেউ ওদের নিয়ে ভাবতে পারে ও কোনো দিনও ভাবতে পারেনি। কিন্তু ও যে অন্য লক্ষ্য নিয়ে আছে এখানে। মিনু আর কোজাগরি যার জন্য নিজেদের সঁপে দিল, সেই লক্ষ্যেই যে ও স্থির। এটা ছেড়ে যে ও কোথাও যেতে পারবে না। ওকে যে মুক্তির পথ খুঁজতে হবে। এখানে যতজন পরিস্থিতির শিকার হয়ে বন্দিনী আছে তাদের যে একমাত্র ভরসা ও। ওরা যে ওকে ভরসা করে, ওদের ছেড়ে তো যেতে পারে না ভূমিকা। অনেক আবার বলে উঠল, যাবে তুমি ভূমিকা? হ্যাঁ, সত্যি আমি অভিভূত আপনার এই কথাটা শুনে। ভাবতেই পারছি না কেউ এভাবে ভাবতে পারে আমার মতো নষ্টা মেয়েকে নিয়ে। যেখানে সবাই বাজে নজরে দেখে সেখানে আপনি আমাকে এইভাবে বিশ্বাস করে। তার মানে তুমি যাবে বলো? হ্যাঁ, মানে তোমার যাতে কোনো সমস্যা না হয় আমি তার ব্যবস্থা করব। আমি তোমাকে কেউ যাতে অপমান না করতে পারে। আর আমায় মাফ করুন অনিকবাবু, আমি যেতে পারবো না। কেন? কারণ এখানে যারা যারা নিজের ইচ্ছেতে আসেনি আর মুক্তি পেতে চায় এই বন্দি দশা থেকে মুক্তি আর সমাজ থেকে দূরে স্বাধীন একটা জীবন পেতে, তাদের সবার অনুপ্রেরণা যে আমি, তাদের সবার স্বপ্ন দেখার অধিকার যে আমি দিয়েছি। আমি চলে গেলে যে তাদের বিশ্বাস হারিয়ে যাবে আমার ওপর, ভেঙে যাবে একটা স্বপ্নের জগৎ। আর এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। কারণ আপনি তো শুনলেনই যে সেটার জন্য বলিদান দিয়েছে কোজাগরি আর মিনু। আমি তবে কি করে ওদের বলিদানের মর্যাদা না দিয়ে নিজেই চলে যাই রণক্ষেত্র থেকে?
আমি যে কথা দিয়েছি ঠিক একদিন জিতবো আমরা, আর সেদিন ঠিক আমরা বেরিয়ে নতুন জীবন অতিবাহিত করব। কথাগুলো শোনার পর কি বলবে বুঝতে পারল না অনিক। বুঝতে পারল যে ভূমিকা নিজের থেকে সবার কথা বেশি ভাবে, আর বেশি দায়িত্বশীল মেয়েও। কিন্তু তবুও অনেক রকমভাবে বোঝাতে লাগলো অনিক ওকে, কিন্তু কিছুতেই রাজি হলো না ভূমিকা। কথা বলতে বলতে অনিককে আপনি থেকে তুমি করেও ডাকতে থাকে ভূমিকা। বেশ একটা সুন্দর সম্পর্ক যেন হয়ে গেছে দুজনের, কিন্তু কিছু করার নেই ওর। তাই শেষে বলল, আমি তোমার জীবনে নতুন সমস্যা হতে চাই না অনিক, তবে কথা দিলাম জীবন শেষ হবার আগে ঠিক তোমার কাছে একবার যাব তোমাকে প্রাণ ভরে দেখতে। কারণ আমার বাবা যে রাজপুত্রের কথা আমায় বলতো, আমি তার সঙ্গে তোমার মিল পাই। কিন্তু যদি আগেই দেখা হতো আমাদের অনেক, যাকে এখন ভেবে আর লাভ নেই, আর কিছুই করবার নেই। যেদিন সবাইকে মুক্তি দিয়ে নিজেও মুক্তি পাবো, সেদিনই তোমার কাছে আরেকবার যাব অন্তিম দেখা করার জন্য। তখন ইচ্ছে হলে তোমার কাছে হেল্প চাইব। কোনোদিন যদি ইচ্ছে হয়, তবে আমার জন্য ভগবানের কাছে প্লিজ প্রার্থনা করো, যাতে আমি এই কাজটা খুব তাড়াতাড়ি সফল করতে পারি। আর সেদিনই দেখা হবে তোমার আমার অনেক। অবশেষে অনিক হার মানল। আর কোনো যুক্তিই দাঁড় করাতে পারল না ভূমির সামনে। তবে শেষের কথাটা অনেকের কানে বাজল। আর দেখা হবে না ভূমি? আমি যদি তোমার কাছে আসি কোনো সমস্যা হবে নাকি তাতে? রোজ তো কত কাস্টমার। ওদের সঙ্গে তোমার তো তুলনা করতে পারি না আমি অনেক। আর তুমি এখানে আর এসো না অনেক, কোনো দিন এসো না। কিন্তু কেন? তুমি একটু আগে বললে যে হারিয়ে গেছে তার চেয়ে যে তোমার সামনে আছে তাকে বোঝার চেষ্টা করা ভালো। রুষাও কিন্তু সেই সূত্র ধরেই ঢেউকে ভুলে তোমার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। তবে তুমি কেন পারো না? কি পারি না ভূমি? যাকে নিয়ে স্বপ্ন দেখেছি সেই রুষাই তো নেই। কি পারো না বলবো? নিজেই ভেবে দেখো। এই যে তুমি কেন পারো না রুষাকে ভুলে গিয়ে মিথিলার সঙ্গে আবার নিজের মনটা বাঁধতে? রুষার থেকে কিন্তু কম ভালোবাসে না তোমাকে মিথিলা, তাই এভাবে পড়ে আছে ও তোমার সঙ্গে। এত কিছু সহ্য করেও ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারো না ভালোবাসা কি? অথচ তুমি দাবি করো যে তুমি সত্যিকারের প্রেমিক। কিছু বলতে গিয়েও থেমে যায় অনিক। এই কথার উত্তর সত্যিই ওর কাছে নেই। ভূমিকার কথাগুলো এমনই যে তার উপর আর কোনো উত্তর দেবার ভাষা থাকে না। আবার বলতে লাগলো ভূমিকা দীর্ঘশ্বাস ছেড়ে, আমি জানি রুষা তোমার জন্য সবটাই ত্যাগ করেছিল, অথচ একটা কথা শুনে আত্মহত্যা করেছিল। দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগ দেয়নি। মিথিলা কিন্তু ইচ্ছে করলেই চলে যেতে পারত, অথবা তোমার বাবাকে বলে তোমার শাস্তির ব্যবস্থা করতেই পারত। ও কিন্তু এত কিছু সহ্য করেও আছে। আমি রুষার ভালোবাসা কম বলছি না, কারণ রুষা অনেক বড় আঘাত পেয়ে এমনটা করেছে। আমি জানি ওকে তুমি ভুলতে পারবে না, আর ভোলাটাও উচিতও নয়। তাই বলে মিথিলার জীবনটা নষ্ট করতে পারো না অনেক। ওর ভালোবাসা একটু গায়ে মেখে দেখো, সব কষ্ট সরে যাবে দূরে। আমার মনে হয় মিথিলা খুব ভালোবাসে তোমাকে। ওর ওইটুকু ভুলের জন্য তুমি এইভাবে ওকে আজীবন কষ্ট দিও না। ভেবে দেখো রুষা মরার সময় কি বলেছিল না, মিথিলা একা বড্ড, ওকে কষ্ট পেতে দিও না। তবে তুমি বুঝতে পারছো অনেক যে মিথিলার কষ্ট হলেও রুষার আত্মাও কষ্ট পাবে। তুমি আসলে অন্ধের মতো আছো, তাই মিথিলার ভালোবাসার ত্যাগকে বুঝতে পারছো না তুমি। মিথিলার ত্যাগটাও রুষার চেয়ে কিছু কম নয় অনেক, শুধু তুমি দেখতে পাচ্ছ না। আমার কষ্ট শুনে বলছো আমাকে সুখী জীবন দেবে। তুমি আমার নও, মিথিলার জীবনে সুখ ফিরিয়ে আনো অনেক। ওর কষ্টটা অনেক বড়। ও সুখী হলেই আমি সুখী হব, আর খুশি হবে রুষার আত্মাও। এইভাবেই রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুজনের গল্পও এগোতে থাকে। অনেক বুঝতে পারে নিজের ভুলটা,
মিথিলার ভালোবাসাও দেখতেই পায়নি যেন এতদিন। সেই চোখটা ওর খুলে দিল ভূমিকা। কিন্তু ও না এলে ভূমিকাও যে বড্ড একা এখানে, ভূমিকার জীবনটাও যে বড্ড কঠিন। তবে ও ভগবানের কাছে প্রার্থনা করবে ভূমিকা যেন সত্যিই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে খুব শীঘ্রই। আর সেদিনের ভূমিকার সঙ্গে দেখা করে না হয় সুখ পাবে অনিক, আর গর্ব করে বলবে, তুমি পেরেছ ভূমিকা, পেয়ারের খোলস ছেড়ে ভূমিকার জীবনে ফিরে আসতে পেরেছ। অনিক আর ভূমিকা আরও একটু নিশ্চুপ হয়ে বসে থাকে। শব্দ যখন হারিয়ে যায় তখন নীরবতা যেন কথা বলে। সেই নীল দিগন্তে হারিয়েছে যেন দুজনে, যেখানে ভালোবাসার অরণ্য দাঁড়িয়ে ওদের জন্য। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে নিবিড়ভাবে। ভূমিকা তাকিয়ে থাকে অনিকের দিকে। এই মুখটা কতদিন আর দেখতে পাবে না জানে না। ও অনিককে মিথিলার সঙ্গে নিজেকে জড়িয়ে নেবার জন্য অনুরোধ করেছে, কারণ মিথিলাও যে কষ্টে আছে। কিন্তু অনিককে যে বড্ড নিজের ভেবে নিয়েছে ভূমিকা, তাই বুকের ভেতর কেমন একটা কষ্ট দলা পাকিয়ে উঠছে। ঠিক চোখের সামনে যখন দৃশ্য ভেসে উঠছে যে মিথিলার ঘাড়ে মুখ গুজে অনিক, তখন চোখের কোণ বেয়ে অজান্তেই ভূমিকার জল গড়িয়ে পড়তে লাগলো। সব কষ্টের কারণ খুঁজে পাওয়া যায় না। কেন যে অন্য কারোর সঙ্গে তাকে দেখলে মনে কষ্ট হয়, কিন্তু যদি মনকে বলা হয় এর কারণ কি, তবে মন কিছুই উত্তর দিতে পারে না। আর অনিক তাকিয়ে থাকে সেই হাওয়ায় ওড়া গাঢ় লাল শাড়িতে ফর্সা মেয়েটির দিকে। সেই মাথায় রজনীগন্ধা, ভ্রমর কালো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। না জানি কতদিন আবার সে ওর সামনে যাবে। অনেকক্ষণ পর ভূমিকা উঠে বসে। অনেক বসেই থাকে। থেমে গিয়েছে যেন ওদের জীবনটা। মনে হচ্ছিল ঘড়ির কাঁটা যদি এখানেই থেমে থাকতো অনেকক্ষণ ধরে, তবে হয়তো আরেকটু দুজন দুজনের সঙ্গে সময় দিতে পারত। না হলে আর কবে যে দেখা হবে ঠিক নেই। তোমাকে একটা রিকোয়েস্ট করব, যদি তুমি অনুমতি দাও তো। তবে রিকোয়েস্টটা খুব একটা খারাপ নয়, না তো তোমার কোনো সমস্যা হবে। তোমার রিকোয়েস্টে আমার বাজে হতে পারে? আমি নিঃসন্দেহে অনুমতি দিচ্ছি বলার জন্য। বলো। ভূমিকা গিয়ে দাঁড়ায় ওর আলমারির সামনে। আলমারি খুলে নিয়ে আসে একটা প্যাকেট। অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি আছে ওতে? খুলেই দেখো। তারপর চেয়ে থাকে ওর মনোযোগের দিকে। প্যাকেট খুলেই অবাক হয় অনেক। আরে, এ তো শার্ট, কিন্তু কেন? এটা উপহার তোমার জন্য, প্লিজ না করো না। তোমার জন্য এনেছি পরশু। এটা দেখলে তোমার এই অভাগিনীর কথা মনে পড়বে। তুমি এটা এক্ষুনি পরে নাও প্লিজ। অনেক বুঝলো, গ্রহণ করাই ভালো হবে। কিছু তো দিতে পারেনি ভূমিকাকে, না হয় এটা নিয়ে একটু সুখ দিল ওকে। হয়তো এটা নিলে খুব খুশি হবে মেয়েটা। কত শখ করে কিনে এনেছে ওর জন্য। এটা গ্রহণ না করলে হয়তো নিজের ঠিকানার জন্য কষ্ট পাবে ভেবে তাই ওটা হাতে নিল। ভূমিকা জানলার কাছে গিয়ে বাইরে অন্ধকারে চেয়ে থাকে। আমি এদিকে চেয়ে আছি, তুমি পড়ে নাও। তাড়াতাড়ি পড়বে, হ্যাঁ? বেশিক্ষণ চোখ বুজে থাকতে পারবো না। আর দেখার জন্য এক্সাইটেড আমি, তোমাকে যে কেমন লাগবে এটা পড়ে। একটু হেসে আয়নার কাছে যায় অনিক। সত্যি, ভূমিকাকে পেয়ারি তৈরি করলেও এখন ওর মনটা ভূমিকার মতোই পবিত্র। না হলে কি ওর ড্রেস চেঞ্জ করাতে লজ্জা পেত? রোজ যে ও পুরুষ সঙ্গীর সঙ্গে খেলায় মাতে, তা তো ওর মন থেকে নয়, তা তো ওকে করানো হয় জোর করে। কিন্তু তাই বলে কি ওর চরিত্র বদল হবে? হয়নি তাই। ঠিকানা বদলে গেলেই কি কারোর মানসিকতা বদলায়? না, বদলায় না। শুধুই সবাই পরিস্থিতি স্বীকার করে চলে, মন দিয়ে মানতে পারে না। তেমনি ভূমিকা। সত্যিই যদি ওর সঙ্গে ওর অনেক আগে দেখা হতো, কেউ বোঝেনি যে ওকে। শার্টটা পরে নিয়ে অনেক ওর সামনে দাঁড়ায়। নীল আর হলুদের মিশ্রণে একটা শার্ট, দারুণ মানায় অনেককে। এই দেখো ভূমিকা। আমার চয়েস আছে বলো। যার নামটাই এত সুন্দর, পেয়ারি, তার চয়েস তো এমনই হবে, যেটা সবারই প্রিয় হয়। কিন্তু ভূমি,
আমি যে তোমাকে কিছুই দিতে পারিনি। এটা আমার কাছে রাখলাম। ভূমিকা এবার ওর হাতের থেকে ওর খুলে রাখা জামাটা নেয়। তুমি যেহেতু আমার স্বপ্নের রাজপুত্র, তাই তোমাকে আমি আজীবন মনে রাখতে চাই। আর যেহেতু আমি এক নিষিদ্ধ মেয়ে, তাই তো তোমার সঙ্গে কোনো দিন এক হতে পারবো না, আর তুমি এই পল্লীতেও আসবে না। তাই আমি তোমায় এই শার্টে আর তোমার শার্টে লেগে থাকা পারফিউমে খুঁজবো তোমাকে, সেসবের মধ্যে তোমাকে খুঁজবো। এটাই অনেক বড় পাওয়া আমার কাছে। রোজ রাতে কাস্টমারের থেকে কষ্ট পাবার পর না হয় এটা আঁকড়ে ধরে এটাই লাগা তোমার গায়ের গন্ধ নিয়ে তোমায় অনুভব করে একটু সুখ পাবো। দয়া করে এটুকু থেকে আমায় বঞ্চিত করো না। আরও অনেকক্ষণ কথা হয় দুজনের। কেউ কাউকে যেন ছাড়তেই চায় না। একসময় বলেছিল অনেক, তোমার ফেরার অপেক্ষা করব। ওই সমাজে কেউ না থাকলেও তুমি ভেবে নিও যে তোমার এই বন্ধুটা আছে সব সময়। আমি ফিরে গেলে একবার আমার পুরনো বাড়িতে যাব অনেক। বাবা মায়ের সমাধিটুকু তবু একটু দেখে শান্তি পাবো। তুমি থাকবে তো আমার সঙ্গে? একদম আছি। অনেক ওর হাতে হাত রেখে বলে, শোনো, সেটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি এই প্রার্থনা করি ভূমি। কথা যেন দুজনের শেষই হয় না। কত কথা যেন জমা ছিল দুজনের মনে দুজনের জন্য। আজই যে দুজনের বিচ্ছেদ হবে, আবার কবে কথা হবে দেখা হবে ঠিক নেই। শেষে রাত গভীর হলে ফুলঝুরির নির্দেশ শোনা যায় বাহির হতে। আবার বিদায়ের সময় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। অনিকের চোখের কোণে জল জল জমে ভূমিকারও চোখে। ভূমিকা তাড়াতাড়ি করে অনিকের কাছে চলে আসে, এসে ওর ঘাড়ের কাছে হাত দেয় অনেক সাহস করে। অনেক বুঝতে পারছিল না যে ভূমিকা কি করবে। ভূমি ওর চোখের দিকে তাকিয়ে দুই হাতে ওর গলা আঁকড়ে ধরে ঠোঁটের দিকে নিজের ঠোঁট আনছিল। ভেজা চোখ দিয়ে তখনও ওর জলের ধারা। আবার কি যেন ভেবে থেমে গেল ভূমি। ভাবল হয়তো এটা খুব বাজে হয়ে গেল। অনেক ওকে খারাপ ভাবতে পারে। ভূমি স্তব্ধ হয়ে রইল। যেই সাহস নিয়ে এগোলো সেটা যেন আর রইল না। অনেক বুঝতে পারল ওর মনের কথা। আসলে অনেকেরও ইচ্ছে হয়েছিল একবার ওকে জড়িয়ে চুমু খেতে, আদর করতে, কিন্তু ভূমিকা যদি বাজে ভাবে তাইও বলতে পারিনি। ভূমিকা তখন সরে যেতে লাগলো, নিজের হাত দুটো সরিয়ে নিতে লাগলো। অনেক ধরে নেয় ওর হাতগুলো, তারপর এক হাতে ওর মাথার পিছনে ধরে, এরপর আস্তে আস্তে নিজের মুখটা ওর দিকে নিতে থাকে। লজ্জায় ভূমিকার চোখ বুজে আসে। অনিকের ঠোঁট শীঘ্রই অধিকার বিস্তার করে ওর ঠোঁটে। নিজের স্বপ্নের রাজপুত্রের সঙ্গে অন্তিম আলিঙ্গনে ভূমিকা ওর গলা আঁকড়ে ধরে। অনেক নিজের জিভ শীঘ্রই ঢুকিয়ে নেয় ভূমিকার মুখের ভেতর। নয়নিকা গল্প করছিল ভূমিকার ঘরে বসে। এত সুন্দর সুযোগ তুমি হাতছাড়া করলে। তোরা আমার কাছে তার চেয়েও আগে। আমার ওপর যে তোরা ভার দিয়েছিস সেটা আমি আগে পালন করব। তুমি সত্যিই মহান ভূমিদি, কিন্তু ওরা বুঝলো না। দেখো কোজাগুড়ি কত ভুল বুঝলো তোমাকে। তবে ওরা কিন্তু মুক্তি পেয়েছে নয়ন, আর ওরা ঠিক আমাকে ক্ষমা করে দেবে আমি যদি এই কাজটা করতে পারি। দেখিস আমি ঠিক পারবই। যেই দায়িত্বের জন্য মিনু জীবন দিয়ে দিল। আচ্ছা ভূমিদি, তোমার দিব্যাকে মনে পড়ে? বড্ড রে, জানি না ও কোথায়। অনেক বড় পৃথিবী, সবাই যে বন্দিনী। কোথায় খুঁজবো বল দেখি ওকে? জানি না এই জীবনে আর ওর দেখা পাবো কিনা। জানি না কার সঙ্গে এখন ও রূপকের গল্প করে, কাকে বলে ওর স্বপ্নগুলো। কেমন যেন বুকটা মোচড় দিয়ে ওঠে সেই সব ভাবলে। আমি জানি ও আমাদের খুব খুব মিস করছে। কি করার আছে বল?
ছাদের অন্ধকারে দুজনেই চুপচাপ বসে থাকে, কেউ কিচ্ছুটি বলতে পারে না। আর সময় যেন এগোতেই চাইছে না, ঠিক যেন ভাটার নদী। গাড়িতে বসে ভূমিকার কথাগুলো ভাবছিল অনিক। আসবার সময় আবার দেখেছিল সেই 3 তলার জানলার নীল পর্দার পিছনে দাঁড়ানো ভূমিকা ওরফে পেয়ারিকে, যাকে ছেড়ে যেতে ইচ্ছে না হলেও ছেড়ে তো যেতেই হবে। ওদের সমাজ থেকে অনেক দূরের জীব যে ওরা। অনেকের সমাজের লোকেরাই রোজ এদের কাছে আসে টাকা নিয়ে, অথচ এদেরকেই সেই সমাজে মন্দ বলে। রাতের অন্ধকারে কতজন ভদ্র সমাজ থেকে এই সমাজে আসে, অথচ দিনের বেলা এদেরকেই মন্দ বলে তারা। তবুও যেন অনেক দূর দুই সমাজ। অনিক আর পেয়ারি হয়ে ওঠা ভূমিকার তাই যেন কোনো দিন আর দেখাও হবার উপায় নেই, যেন দুই মেরুর দুজন ওরা। আবার ভাবছিল মিথিলার কথা। মিথিলার কাছে ক্ষমা চাইতেই হবে আজকে। সত্যি বড্ড কষ্ট দেওয়া হয়ে গেছে যে ওকে। বাইরে রাতের ব্যস্ত শহর কলকাতা, গাড়ির মাঝে 2-1 লোক চোখে পড়ে এই রাতে, আর ল্যাম্পপোস্টের আলো ঘিরে ছোট ছোট পোকার দল, এই এখন রাতের জীব। এমন সময় ফোনটা বেজে উঠল, ওর মায়ের নম্বর। হ্যালো। হ্যাঁ মা। তুই কোথায়? কেন মা? এই তো বাড়ি ফিরছি, এই তো হাওড়ার কাছে আছি। শিগগির বাড়ি আয় বাবা, ভীষণ বাজে কাজ হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে মা? বলো আমাকে, বাবার কিছু হয়েছে? মিথিলার হয়েছে। হ্যাঁ, কি হয়েছে বলো মা। মা 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 চুপ থেকো না, বলো মা। রাস্তার গাড়িতে ধাক্কা লেগে তুই ফিরে আয় বাবা। জানি না মিথিলা বড্ড একা একটা মেয়ে, আমরা কি ওর বাবার কথা রাখতে পারলাম না? অনেক হাসপাতালে চলে যায় সোজা, যেখানে মিথিলাকে রাখা হয়েছে। গিয়ে দেখে মা আর বাবা উটির বাইরে বসে। অনেক যেতেই ওর বাবা মায়ের ধ্যানভঙ্গ হয়। এলি তুই? মা, ও কেমন আছে? বুঝতে পারছিল না কি করবে এখনো। ওর জন্য যদি আরেকজন বিদায় হয় তবে ও কি করে নিজেকে ঠিক রাখবে? রুষা গেল, এবার যদি মিথিলাও। জানি না বাবা, এখনো জ্ঞান ফেরেনি রে। আমাদের কোনো খবর দেয়নি, কখন দেবে জানি না। ভেতরে ওরা ট্রিটমেন্ট করছে। মেয়েটার বাবাকে কথা দিয়েছি, যদি যদি রাখতে না পারি। বলে ওঠেন অনিকের বাবা। অনিক আর কিছুই শোনে না। নিজেকে কষ্ট দিতে ইচ্ছে হচ্ছিল ওর খুব। এতটা বাজে ও কি করে হতে পারল? নিজের রূপটাই আজ ওর অচেনা লাগছে। একটা নির্দোষ মেয়েকে কি করে ও দিনের পর দিন আর রাতের পর রাত কষ্ট দিয়ে গেল। তাই হয়তো আজ আত্মহননের পথ বেছে নিয়েছিল মেয়েটা। সত্যি যদি আজ ভূমিকা ওকে না বলতো তবে হয়তো কোনো দিন ও বদলাতে পারতো না, নিজের বাজে দিকটা ধরতেও পারতো না। এখন ওকে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। মিথিলার কাছে যেমন করেই হোক ক্ষমা চাইতে হবে। কিন্তু ও যদি সুযোগ না দিয়ে বিদায় হয়ে যায় ওর জীবন থেকে। অনেক বেরিয়ে আসে সেখান থেকে। তার পাশের কাঁচের ঘরে বড় শ্বেত পাথরের গণেশের মূর্তি দেখতে পায়। সেই ঘরে ঢুকে পড়ে অনিক। এতদিন কোনোদিন ভগবানের কাছে প্রার্থনা করেনি অনিক, কিন্তু আজ বড্ড ইচ্ছে করছে বিশ্বাস করতে। আজ ইচ্ছে করছে কারোর জন্য কিছু প্রার্থনা করতে, যদি তাতে কারোর মঙ্গল হয়। তবে ও প্রার্থনা করবে, যেমনটা ভূমিকার কথায় ওর মনে হয়েছিল যে ভূমিকার জন্য কিছু সত্যিই প্রার্থনা করবে ভগবানের কাছে। ধূপের গন্ধে ঘরে দারুণ একটা মোহময় পরিবেশ সৃষ্টি হয়েছে। গণেশদেবের মুখটা দেখে মনে হচ্ছিল যেন ওর দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে আছে। সোজা গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে অনিক, মাথা ঠেকায় গণেশদেবের পায়ে। বাবা, আমি কোনো দিন তোমাদের কাছে আসিনি, আজ এসেছি ভগবান। আমি বড্ড অসহায়। হয়তো এমনটা না হলে তোমাদের কোনোদিনও বিশ্বাসও করতে পারতাম না ভগবান। কেন আমার জীবনে এতগুলো ভালোবাসা আনলে, কিন্তু একটা চরিত্র কেন থাকে না আমার কাছে? না তো রুষা, না তো
ভূমিকা। আর এখন যখন মিথিলার জন্য মনে ভালোবাসার উদয় হলো, তখন তখন তাকেও সরিয়ে নিতে চাইছো ভগবান। কেন ভগবান, কেন? আমি কি খুব বাজে? আমার কোন ভুলের শাস্তি সবাইকে পেতে হচ্ছে ভগবান? আমি আর কিছুই চাই না ভগবান, আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাইবো দুজন অসহায় মেয়ের জন্য, যাতে ভূমিকা পারে পেয়ারের জীবনটা থেকে মুক্তি আর ওর লক্ষ্য পূরণ করতে। আর মিথিলা যেন পায় একটা সুখী জীবন, যেন আমি ওকে সেই সুখী জীবনটা দিতে পারি নিজের ভালোবাসা দিয়ে। যখন ডাক পড়ল তখন আর তর সইল না অনিকের। গণেশের মূর্তির দিকে ভেজা চোখে প্রণাম করে দৌড় দেয় ওটির দিকে। ওর মা আর বাবাও যাচ্ছিল সেদিকে। ওর মায়ের হাতটা ধরে ফেলে ওর বাবা। দাঁড়াও, আমরা যাব না এখন, যাক না ও। কিন্তু কেন অনিকের বাবা? কারণ কারণ ওদের ভালোবাসার অভিমানগুলো ওরাই ভাগ করে নিক, আমরা কেন মাঝে যাব বলো তো? মানে মেয়েটার জ্ঞান ফিরল আর তুমি জানো না গো, রুষার মৃত্যুর পর অনেক কোনোদিনও মিথিলাকে ভালোবাসেনি। আমি এতদিন বুঝতে পারিনি সেটা, কিন্তু আজ আমি অনেকের স্বীকারোক্তি শুনেছি। প্লিজ প্লিজ ওদের নিজেদের মধ্যে সবটা মিটিয়ে নিতে দাও। অনেক গিয়ে হাতটা ধরে ফেলে মিথিলার। আজ যেন আর কোনো প্রতিবন্ধকতা নেই। কেমন কষ্ট হয় মিথিলার শরীরটা দেখে। কাঁটা ছেঁড়া অনেক অংশে, রক্ত লেগে অনেক জায়গায়, রুগ্ন সারা শরীর, ক্লান্ত চোখ বোঝা, যেন প্রাণহীন একটা শরীর লেপ্টে আছে বিছানার সঙ্গে। যেন তার কথা বলার উঠবার শক্তিও নেই। নিজের ওপর আরও রাগ ধরল অনিকের। সবটাই ওর জন্য। এত কাছে থেকেও কোনোদিন ওর মনের খবর নেয়নি বা প্রয়োজনও মনে করেনি। মিথিলা অবাক হয়ে ধীরে ধীরে চোখ খোলে। এই স্পর্শ ওর চেনা, কিন্তু এই স্পর্শ তো আদরের নয়, ওকে কষ্ট দেবার। তবে আজ এমন কেন লাগছে? অনিকের মুখের দিকে অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। মনে হতে লাগলো এই সবটাই ওর স্বপ্ন, বাস্তব নয়। অনেক ফুপিয়ে উঠল। আমি জানি তুমি নিজেই গেছো সুইসাইড করতে। হেরে গেছি আমি অনেক, আর পারছি না। আমায় এবার মুক্তি দাও। কেউ তো আর নেই আমার, তাই আমি আর কেন থাকবো বলো? লিভ মি অ্যালোন। আমি আছি মিথি, আমি আছি। আই লাভ ইউ মিথি, আই লাভ ইউ। আর কোনোদিনও কষ্ট পেতে দেব না তোমাকে আমি। প্লিজ মিথি, প্লিজ আমাকে ফিরিয়ে নাও। তোমার ভালোবাসার মূল্য আমি বুঝিনি কোনো দিন। প্লিজ ফরগিভ মি। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু বলতে বলতে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো অনিকের। সেই জলে ভিজতে লাগলো মিথিলার হাত। মিথিলার চোখেও জল। কি করে এটা অনেক হতে পারে? কি করে এগুলো অনেক বলতে পারে? কি হলো আজ ওর? সত্যি কি ও বদলে গেছে? কিন্তু কেন? যেখানে ওকে রাতের পর রাত অনেক কষ্ট দেয়, সেখানে কি করে এইটুকুতেই অনেকের কষ্ট লাগতে পারে? অনেকের তো কোনো যায় আসে না ওর কিছু হলে। অনেক আবার বলে, আমি জানি মিথি, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু মিথি, আমার চোখের জল তো বিশ্বাস করতে পারো। এটা যে শুধু তোমারই জন্য। লাভ ইউ মিথি, লাভ ইউ। একটা সুযোগ দাও, একটা, আমাকে শুধরে যাবার জন্য একটা সুযোগ দিয়েই দেখো মিথি। মিথিলা অবাক হয়ে তাকিয়েই থাকে ওর দিকে। অঝরে জল বর্ষণ করতে লাগলো ওর দুই নয়ন। যেখানে কথারা হারিয়ে যায়, সেখানেই যে নয়ন ভূমিকা নেয়। অনেক কষ্টে অনেকের হাত দুটো নিজের হাতে টেনে নিজের মাথার কাছে নিয়ে চোখ বুজে বলতে থাকে, একটু অনুভব করতে দাও অনেক, তোমার ছোঁয়া,
একটু অনুভব করতে দাও তোমার ভালোবাসা। খুব শান্তি লাগছে এই ক্লান্তির দেহে। বলতে বলতেই ওর বন্ধ দু চোখ থেকে জল পড়তে পড়তে অনিকের হাতের তালুর বিপরীত অংশ ভিজে যায়। অনিক মুখটা মিথিলার মুখের দিকে নেয়। তারপর ওর ভেজা চোখের পাতায় চুমু এঁকে দেয় আর ওর কপালে গালে স্নেহের পরশ দেয়। ভালো হয়ে উঠতে হবে তোমার মিথি, নতুন জীবন শুরু হবে আমাদের। একজনকে যে কথা দিয়েছি আমি। দুই বছর পর ভূমিকার ঘরে ভূমিকা আর নয়নিকা জেগে অনেক রাত অবধি। ভূমিকার হাতে সেই অনেকের রেখে যাওয়া জামাটা, যেটা এখনো বুকে জড়ানো। চোখ বুজে আছে ও। এই জামাটা নিয়ে ওর রাত কাটে। যখন কাস্টমার ওকে কষ্ট দিয়ে বেরিয়ে যায়, তখনই ওই আলমারি খুলে এই জামাটা বার করে। ঠিক এটা বিছানায় রেখে ও মেঝেতে বসে মাথাটা এই সবুজ জামার মাঝে রাখে। তারপর চোখ বুজে ক্লান্ত ঠোঁটে হাসতে থাকে, কিন্তু ওর চোখের জলে ভিজে যায় জামাটা। কখনো হাউ হাউ করে কেঁদে ওঠে মুখ ঢেকে। যতই কষ্ট পাক, এই জামাটা যেন ওর সুখ এনে দেয়। এই জামাটার গন্ধটা ওকে শান্তি দেয়। ঠিক অনিকের ছোঁয়া পায়ও। ভালোবাসা হয়তো এমনই, ঠিক অনুভব করা যায় তাকে। ঠিক কাছে না পেয়েও তাকে পাওয়া যায়। অনেক থাকুক না দূরে, না হোক দেখা, কিন্তু মন দিয়ে ওকে ঠিকই পায় ভূমি। যেমনটা সীতা দেবী শ্রীরামকে ছেড়ে বনবাসে কাটিয়েছিলেন এতগুলো বছর, শুধুমাত্র তাকে অনুভব করে। ঠিক যেন কাছেই ছিলেন দুজন, ঠিক তেমনি অনিক যেন ওর কাছেই থাকে। এই 2 বছরে একবারও অনিকের দেখা পায়নি কোথাও। অবশ্য ও চায়ও না অনিকের সঙ্গে দেখা করতে, শুধু চায় মিথিলাকে ভালো রাখুক। হয়তো ভালোই রেখেছে, কারণ ও যে কথা দিয়ে গেছে। আর সত্যিই তখন মিথিলার জন্য ভালোবাসা বুঝেছিল ওর চোখে। সেই চোখে যে অনুশোচনা ছিল গভীরভাবে। থাকুক ওরা ভালো। ভূমি না হয় এইভাবে সুখে থাকবে ওকে অনুভব করে। সবকিছু কি জীবনে পাওয়া যায়? নয়নিকা ওর হাতের উপর একসময় হাতটা রাখে। কালকের জন্য প্রস্তুত তুমি ভূমিদি? এত বড় একটা কাজ, আমারও কিন্তু ভয় হচ্ছে ভূমিদি। আমি আছি তো নয়ন, ভয় কি? সেটাই তো সবার ভরসা ভূমিদি। সত্যি তোমার নাম ভূমি রেখে ঠিক করেছিল তোমার বাবা মা। ঠিক ভূমির মতোই তুমি পবিত্র আর দয়ালু। যেই ভূমিমা একদিন রাজসভায় অপমানিত সীতা দেবীকেও নিজের কাছে নিয়েছিল, ঠিক তেমনই তুমি। আমার না কেমন যেন করছে কালকের জন্য। মানে ঠিক ভয় না, উৎসাহিত। আমরা কি পারবো ভূমিদি? পারবো রে, তবে আমি জানি না আমি অনিকবাবুর কাছে অন্তিমবারের মতো যেতে পারবো কিনা। এই যে আমার ঘ্রাণ আর নিতে পারবো কিনা। যদি না পারি, তোরা তাকে একটা খবর দিস। তুমি পারবে ভূমিদি, আমরা সবাই আছি তোমার সঙ্গে। তুমি ঠিক পারবে, জিতবেই তুমি। চুপ হয়ে থাকে ভূমিকা, কিছুই বলে না। মনে মনে অনেক কিছু দ্বন্দ্ব চলছে। এখন শুধুই ভোর হবার অপেক্ষা। একটা নতুন ভোর, আর নতুন যদি কিছু হয়ে যায়। ভূমিকা বলতে লাগলো নয়নিকাকে। ইচ্ছে আছে খুব, কাল যদি কাজটা সমাধান করতে পারি ভালো মতো, তবে তার কাছে একবার যাব। খুব খুব ইচ্ছে জানিস। এতগুলো দিন ওকে খুব মিস করেছি। একবার শুধু অনিককে দেখতে চাই। খুব ভালোবাসি রে ওকে, কিন্তু কখনোই তো এক হতে পারবো না বল। আর আমি চাইও না মিথিলার সঙ্গে ও ভালো থাকুক। আমি এটাই চাই। হয়তো ভালোই আছে, তাই হয়তো এখানে আর আসেনি। আর আমি ওদের সুখী দেখতে চাই। আজ বড্ড দিব্যা, কোজাগরি, মিনুর কথা মনে পড়ছে দিদি। যখন দিন এলো এটার, তখন ওরাই নেই। আজ ওরা থাকলে
বড্ড খুশি হতো। সত্যি আজকের দিনটা অবধি যদি ওরা থাকতো, দিব্যার সঙ্গে কি কোনোদিন আর দেখা হবে না আমাদের? উত্তর দেয় না ভূমি। সব কথার উত্তর খুঁজে পাওয়া যায় না। পরদিন সকাল থেকে রমেশ বাইরে, ফুলঝুরি ব্যস্ত নিজের কাজে, আর তার মাঝেই তাকায় বারবার ভূমিকা আর কজন মেয়ের দিকে। ওরা কজন যে কি করছে আজ, আর কি যে এত গল্প করছে বুঝতেই পারছিল না সে। কেন যে একসঙ্গে ঘুরছে বুঝতেই পারছিল না। কিসের জন্যে আজ ওদের মধ্যে এত ব্যস্ততা? একসময় কাজের ফাঁকে উঠে যায় ভূমিকার ঘরের দিকে। শুনতে ইচ্ছে করছিল ওরা কি গল্প করছে। তার মধ্যে সবচেয়ে বড় সন্দেহ হচ্ছে, যারা গল্প করছিল তাদের সবাইকে জোর করে আনা হয়েছিল পেয়ারির মতো। কান পেতে থাকে খোলা দরজার বাইরে, ভেতরে পেয়ারির গলা। যেটা শুনে স্তম্ভিত হয়ে গেল ফুলঝুরি, কারণ পেয়ারি বলছিল, তোরা কেউ আর বাইরে যাবার কথা ভাবিস না, এখানে তো ভালোই আছি। দেখ কত ভালো আছি আমরা, ফুলঝুরি ম্যাম কত ভালো রাখে দেখ তো। আমি তো আর বাইরের কথা ভাবছি না, ওটা আগে ভাবতাম। এখন কত ভালো লাগে এখানে, তোরাও দেখ কদিন পর দারুণ লাগবে। ফুলঝুরি একটু হেসে সরে আসে। সত্যি খুব ভালো লাগছে পেয়ারির জন্যে। ও তো ফুলঝুরির কাজটাই কমিয়ে দিল। সত্যি পেয়ারি খুব কাজের হয়ে গেছে। যেখানে নিজেই আগে বেরোনোর গল্প করত, আজ সেই নাকি এই সব বলছে। একটু পরেই পেয়ারি ইশারা করল নয়নিকাকে। নয়ন, দেখ তো ফুলঝুরি আছে কিনা এখানে। ঘরের 10-12 জন মেয়েই হেসে উঠল নিঃশব্দে, মুখে হাত চাপা দিয়ে। নয়নিকা ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজার বাইরে তাকালো। তারপর বাইরে এসে দেখল ফুলঝুরি বেরিয়ে গেছে। তাই ঘরে এসে হাঁফ ছেড়ে বলল, ভেগেছে হাওয়া খেয়ে। একজন মেয়ে বলে উঠল চেয়ারে বসে, আমি শাড়ির আঁচলটা না দেখলে কি হতো বলতো? ঠিক শুনিনি তো সব। ভাগ্যিস তুই দেখলি। খাবার সময় বেশ আদর করে ফুলঝুরি ভূমিকাকে। হঠাৎ করেই যেন ওর ওপর ভালোবাসা বেড়ে গিয়েছে। বাকিরা মিটমিট করে হাসতে লাগলো। দুপুর গড়িয়ে আসে। সবাই কেমন ইতস্তত করে ঘুরতে লাগলো। একসময় একটা ম্যাটাডে দেখতে পায় মিলি নামের মেয়েটা দূর হতে এদিকেই আসছে। দৌড়েও ভূমিকাকে বলে, আর অমনি সবাই ওরা নিচে নেমে এক একজন এক এক দিকে যায়। ফুলঝুরি ওদের সামনে পেয়েই বলে, এ ভূমি, একটা কাজ পারবি? নয়নিকার সঙ্গে ভূমি যায় ওর কাছে। বলো। নতুন মেয়েরা আসছে, আমার মনে হয় তোরা ওদের শিক্ষা দিতে পারবি ভালোই। আর বিক্রম আনছে ওদের, লরি ঢুকে যাবে এখনই, পাচার করে আনা হচ্ছে। আর কাজেই বুঝতে পারছিস বেশ কজন লাগবে ওদেরকে সামলাতে। বিক্রম নামটা শুনেই কেমন করে উঠল ভূমিকার বুকটা। এই সেই বিক্রম যে ওর বাবা মায়ের খুনি, আর ওকে এখানে এনেছে, কিন্তু দুর্বলতা দেখালো না মুখে। বলল, কজন আসবে? 20 জন মতন আসবে। দাঁড়াও, আমরা কজন তৈরি হই, মালগুলোকে আচ্ছা করে পিটানি দিয়ে ঢোকাবো। এই বলেই ওর টিমকে ডাকলো। বেশ সবাই এলো। হাসলো ফুলঝুরি। তোরা খুব কাজের হয়েছিস পেয়ারি। তোমার খেয়ে তোমার যদি হেল্প না করি তবে হয় বলো তো ম্যাডাম? হাসলো নয়ন। গাড়ি এসে ঢুকে পড়ে প্রহরীদের পেরিয়ে মাঠের ভেতর। তৈরি হয় সবাই। ড্রাইভারের জায়গায় বসে বিক্রম। এতদিন পর ওকে দেখেই দাঁতে দাঁত চাপল ভূমিকা, আর সঙ্গে কষ্টও হচ্ছে অতীত মনে করে। রোদ উঠেছে, তাই ফুলঝুরি দাঁড়িয়ে সিঁড়ির কাছে আর ওদের হুকুম দিচ্ছে। বিক্রম গাড়ি হতে নামতেই ভূমিকার মুখোমুখি হয়। তাকিয়ে থাকে দুজন দুজনের দিকে। পেয়ারি বলে বিক্রমকে, রমেশ কোথায়? বিক্রম ভালো করে পেয়ারিকে দেখে নেয়, তারপর উত্তর দেয়, এই একটু পরেই আসছে। ওই মালগুলোকে কে নামাবে? গাড়ির পিছনে মালের পাশে হাত পা বাঁধা আছে। প্রচুর জ্বালিয়েছে সালারা পথে। এই মেয়েগুলো যথেষ্ট, ওরাই নামাক, তুই হাত লাগা সালা। গাড়ির জন্য পিছনের প্রহরীরা ঢাকা ছিল, দেখা যায় না ওদের। ওখান থেকে কিছু শব্দ আসে, আর সেই শব্দ পেয়েই ভূমিকা সোজা গিয়ে খুব দ্রুত বিক্রমের কোমরের রিভলভার নিয়ে নেয়। এত দ্রুত হয় যে বিক্রমের কিছুই করার থাকে না।
ভূমিকা ওকে হাত উঁচু করে থাকতে বললে ও তাই থাকে ভীতু হয়ে তাকিয়ে। ততক্ষণে ফুলঝুরি কিছু আন্দাজ করে নিজের রুমের দিকে রিভলভার আনতে দৌড়ায়। 3 জন মেয়ে গিয়ে ফুলঝুরিকে ঠিক ধরে নেয়, আর ঠিক ওকে ধরে ওর হাত দুটো পিছন করে বেঁধে ফেলে দেয় মেঝেতে। মোটা দেহ নিয়ে ফুলঝুরি কোকিয়ে ওঠে মেঝেতে পড়ে, উঠবার শক্তি থাকে না। একজন ওকে তবু ধরে থাকে। ততক্ষণে ভেতরের বাকি মেয়েরাও বাইরে বেরিয়ে আসে। ফুলঝুরির কাছে ওরা নিজেই এসেছিল কাজের জন্য, কিন্তু আজ ওরাও কিছু করতে পারল না ফুলঝুরির জন্য, কারণ ফুলঝুরি অসহায় নিজেই, আর ভূমিকা আর বাকি মেয়েদের হাতে বন্দুকও। প্রহরীর দুটো বন্দুক নয়নিকা আর মিলির হাতে, আর ততক্ষণে ফুলঝুরির ঘরের বন্দুক নিয়ে এসেছে আর একজন মেয়ে। আর ওরা সব মেয়ে আর মাঝবয়সী বউদের একটা ঘরে বন্দুকের ভয় দেখিয়ে আটকে রাখে, কারণ এরা কেউ বাইরের জীবন চায় না। এরা নিজের ইচ্ছেতে কাজ করে। মুখের ভাষার ঠিক নেই এদের, না তো পোশাকের। আবার এদের না আটকে রাখলে ভয়, যখন তখন এরা ফুলঝুরিকে সাহায্য করতে পারে ভূমিকার ক্ষতি করে। এদের মধ্যেই কজন নতুন মেয়েদের অত্যাচার করে। এরা নিজেরা যেমন ঠিক তেমনই সবাইকে দেখতে চায়। এদের নতুন মেয়ে এলে মজা লাগে, তার সাথে খেলতে পারার জন্য তাকে মেয়ের নিজেদের মতো তৈরি করতে মজা লাগে। তবুও তাদের বলা হয়, তোমরা কি কেউ মুক্তি চাও? ওরা বাজে ভাষায় গালাগালি দেয়। কেন রে রেন্ডি, এখানে অভাব কিসে? খুব বেশি তেল হয়েছে না গতরে? বোঝা গেল যে ওরা যাবে না, তাই একটা ঘরেই ওদের ঢুকিয়ে তালা বন্ধ করে দেয়। তারপর বাইরে আসে। ভূমি তখনও তাক করে বিক্রমের দিকে। বিক্রম অনেক ছল ছুতো করে ওর দিকে এগোতে যায়, কিন্তু ভূমি ওকে এগোতে দেয় না। এই একটা লোককে কখনো ক্ষমা করে দেওয়ার কথা চিন্তা করতে পারে না ভূমি। এ পারে একটা সুখী জীবন নষ্ট করে দিতে, একটা সুখী পরিবারকে নষ্ট করে দিতে। একে ক্ষমা করা যায় না। নয়নিকা ততক্ষণে সবাইকে হুকুম দিয়েছে, সব মেয়েদের ঠিক করো। কজন মেয়ে গাড়ির ভেতর গিয়ে সবার বাঁধন খুলতেই ভয়ে সিঁটিয়ে যায় ওরা। আসলে ওরা বুঝতে পারছে না এখানে কি হচ্ছে আর কেন হচ্ছে। ভূমিকার টিম ওদের অভয় দেয়। চুপ, আমরাও তোমাদের মতো, আমাদের পালাতে হবে। তোমরাও নামো, হেল্প করো আমাদের। সময় বড্ড কম। যারা ক্লান্ত তারা থাকো, না হলে কিন্তু সমস্যা হবে। প্রহরী দুজন অজ্ঞান ঘাসের উপর, ওদের উপর দিয়ে কজন নেমে আসে লাফিয়ে। ভূমিকা বলে, সবাই বিক্রমকে লাথি মার, কষ্ট দে ওকে। আর একজন গেটের দিকে লক্ষ্য রাখ, ওই রমেশ কুত্তা যাতে না আসে। আমাদের মিনু ওকে কুত্তা বলে বেরোতে চেয়েছিল, মনে আছে? কিন্তু ওর ভাগ্যে হলো না, তাই আমরাই বলি। এখন সবাই বিক্রমকে কষ্ট দাও, যতটা রাগ আছে ঠিক ততটা দিয়েই। আজও বেশি বেশি করলে ওর মুন্ডু উড়িয়ে দেব বন্দুকের গুলিতে। ওর জন্যই এতগুলো মেয়ের জীবন নষ্ট হলো, আর আমার বাবা মাকেও। আর বলতে পারে না ভূমিকা, কিন্তু কাঁদলে হবে না, শক্ত হতে হবে। ফুলঝুরির গায়ে ততক্ষণে কজন অত্যাচার করে, চিমটি কাটে, কেউ ওর গায়ে ধারালো ছুরি দিয়ে কষ্ট দেয় আর বলে, এইভাবে কষ্ট দিয়েছিলি আমাকে একদিন। বাঁধা থাকা ফুলঝুরি কাঁদতে লাগলো। ছেড়ে দে সালি, আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। বিক্রমের গায়ে ততক্ষণে সব মেয়েরা পড়েছে, জামা কাপড় ছিঁড়ে যায় ওর, রক্ত ঝরতে থাকে মেয়েদের দেওয়া পাথরের আঘাতে। চিৎকার করতে থাকে ও, হেল্প হেল্প। হঠাৎ একটা গুলি এসে লাগে ভূমিকার পায়ে, হাওয়ায় উড়ে ওর চুল, পড়তে পড়তে থেমে যায়। হাসতে হাসতে গেট দিয়ে ঢোকে রমেশ। ওর হাতে তখন বন্দি গেটে থাকা মিলি। হাসছিল ও। আরে এক পায়ে গেলে সব শেষ, সবার খেলা এবার হবে। দু গাড়ি আমার গুন্ডা বাহিনী আসছে, এই মেয়েগুলোকে শায়েস্তা করতে আসছিল, কিন্তু এবার দেখছি অনেকগুলো মেয়ে। অবশ্য ওদের তো এনজয় হবে, এনজয়। থমকে যায় সবাই, কিন্তু ভূমি থামে না। রক্তাক্ত পাই খোঁড়াতে খোঁড়াতে চিৎকার করে দৌড়তে লাগলো রমেশের দিকে। তোকে আমি বন্দুকের গুলিতে নয়, কষ্টে মারবো। বলেই একটা গুলি শুট করে রমেশের বুক ভেদ করে। গুলি বের হবার সময় ভূমিকার বুকে সজোরে ধাক্কা লাগে। সেটা সামলে দৌড়তে লাগলো ওই। রমেশও করে ওকে তাক করে। আরেকটা গুলি লাগে ভূমি, কিন্তু ভূমি তবুও থামে না, রমেশকে ধরে ফেলে, রমেশকে টানতে থাকে। সেদিকে এগোয় বাকিরা। স্বল্প দূর থেকে গাড়ির আওয়াজ ভেসে আসতে থাকে।
এইগুলোই হয়তো রমেশের দল, তাই চিৎকার করে উঠল ভূমি। পালাও সব, পালাও। মিলি, তুই গাড়ি চালাতে পারিস তো? তোর বরের তো লরি ছিল। হ্যাঁ, সবাইকে নিয়ে যা, সবাইকে নিয়ে যা। আমি একে শেষ করে আসছি। সবাই ভূমির দিকে এগোয়। ভূমিদি, ভূমিদি, তুমি আহত, প্লিজ আমাদের দাও কাজ শেষ করে একসঙ্গে সবাই নতুন। যা তোরা, আমি কথা দিচ্ছি যাব এদের শেষ করে। প্লিজ তোরা যা, যদি আমায় দিদি মানিস তবে যা। রমেশের গ্যাং পৌঁছে গেছে, ওদের সঙ্গে কেউ পারবি না তোরা, বরঞ্চ সবাই আবার বন্দি হব। আমার কথা বাদ দে, কারণ আমি আমি হয়তো আর বাঁচবো না, কিন্তু তোরা বাঁচবো। তোদের মাঝেই আমি না হয় বাঁচবো। দিব্যাকে খুঁজিস পারলে, আর আর বলিস আমি কোজাগরি আর মিনু ওর জন্য আশীর্বাদ রেখে গেছি। না দিদি, তোমাকে ছেড়ে। ততক্ষণে বিক্রম কোনো মতে এগোতে থাকে এদিকে, আর রমেশ উঠতে থাকে আস্তে আস্তে ভূমির ক্লান্ত দেহকে ফেলে। ভূমি ওর পাটা কামড়ে ধরে, তারপর খামচে ধরে চিৎকার করে রক্তাক্ত দেহে। প্লিজ যা, আমার কোজাগরি আর মিনুর বলিদান মিথ্যে করিস না তোরা। মরে গেলেও ভাববো আমার আমার বোনেরা ভালো আছে। ততক্ষণে সবাই লরিতে ওঠে, দূরের গাড়িগুলো দ্রুত এগোতে থাকে। পারবো না, পারবো না। মিলি, মিলি তুই ওকে নিয়ে যা। মিলি, তোরা লরির বাইরে নে, আমি ওকে শেষ করে আসছি। কাঁদতে কাঁদতে মিলি এসে ওকেও জোর করে নিয়ে যায় গাড়ির দিকে। সব মেয়েরা উঠলে মিলি গাড়ি স্টার্ট করে দিয়ে দাঁড়ায় গেটের বাইরে ভূমির অপেক্ষায়। আরেকবার সবাই পিছন ফিরে তাকায় ভেজা চোখে। নয়নিকা বারবার গাড়ির জানলা দিয়ে বেরিয়ে আসতে চায়, কজন ওকে ধরে ফেলে। ভূমিকা এবার রমেশকে ছেড়ে দেয়, আর ছেড়ে দিতেই রমেশ দৌড়ায় বুকে হাত দিয়ে, আর ভূমি শুয়ে শুয়েই কতগুলো গুলি ওর দিকে ছোঁড়ে। অনেক কষ্টে আর এগোতে পারে না রমেশ। সমস্ত পাপের শাস্তি আজ পেল যেন। আস্তে আস্তে ঘাসের উপর লুটিয়ে পড়তে লাগলো রক্তাক্ত দেহ। বিক্রমের দিকে অনেকগুলো গুলি ছোঁড়ে ভূমি, ঠিক সেইভাবেই সে উল্টে পড়ে বিস্ফোরিত চোখে। ভেজা চোখে যেন দেখতে পাচ্ছিল বিক্রমের আর্ত চিৎকার, ওর বাবা মায়ের শান্তি। ভূমি অনেক কষ্টে এইসব ছেড়ে উঠে দাঁড়ায়। রক্তে ভাসে গুলির ক্ষত থেকে। পল্লী ততক্ষণে নিস্তব্ধ। অনেক কষ্টে গাড়ির দিকে এগিয়ে যায় ছুটে ছুটে, আর সবাই ওর দিকে চেয়ে হাত বাড়িয়ে থাকে। আর সঙ্গে সঙ্গে দুটো গাড়ি ওদের সামনে পড়ে, ঠিক ভূমির আর ওদের লরির মাঝে। ভূমি জানে আর ও পারবে না যেতে, আর ওর জন্য সবাই থাকলে ওরাও বন্দী হবে, তাই চিৎকার করে, থামিস না, থামিস না, পালা সব। আমার দিব্যি, আমাদের বলিদান মিথ্যে হতে দিস না। মিলিরা গাড়ি থেকে নেমে আসতে চায়, আর এদিকে দুটো গাড়ি হতে সবাই নামতে থাকে। আবার চিৎকার করে ভূমি, আমার দিব্যি, যদি আমাকে দিদি ভাবিস তবে যা, হাতে সময় নেই। আমার দিব্যি, যা তোরা। দ্রুত গাড়ি ছুটিয়ে নেয় মিলি। আর কোনো উপায় নেই, সবাই তাকিয়ে থাকে পিছনের দিকে রক্তাক্ত ভূমির দিকে। ইচ্ছে হলেও আর উপায় নেই যাবার। নয়নিকা তখনও প্রাণপণে গাড়ি থেকে নেমে আসতে চাইছিল ভূমির কাছে। ধপাস করে পড়ে যায় ভূমি সেই দিকে নির্বাক হয়ে তাকিয়ে থেকে। সেই করুণ চোখ বেয়ে রক্তের সঙ্গে নেমে আসে কয়েক ফোঁটা নোনা জল। মুখ থেকে বেরিয়ে আসে কয়েকটা শব্দ, ভালো থাকিস সবাই। আরো 3 বৎসর পর একটা সুন্দর সকাল। অনেক বসে আছে ব্যালকানিতে। ওর কাছে দুটো চায়ের প্লেট নিয়ে ঢুকলো মিথিলা। মিথিলা প্লেট রেখেই ওর কাছের চেয়ারে বসে বলল, কি ভাবছো? অনেক ওকে নিজের দিকে টেনে নেয়। ওর বুকে মাথা দিয়ে থাকে মিথিলা। পরম শান্তি অনুভব করে যেন ওর বুকে। অনেক হাসে। লাভ ইউ মিথি। সকাল সকাল কি করছো বলো তো? রোজ দিন কি না বললে পেটের ভাত তোমার হজম হয় না?
অনিক ওর কপালে টিপ লাগানোর জায়গায় চুমু দেয় একটা, সস্নেহে। না, হয় না। আমার সোনাকে আমি যা ইচ্ছে তাই বলতে পারি, তোমার তাতে কি? ও বাবা গো, আমার তাতে কি মানে? আমার তাতে অনেক কিছু। আচ্ছা মিথিলা, বলছি, যদি আমি অন্য কাউকে আরও ভালোবাসি কেমন লাগবে তোমার? আমার তো দারুণ লাগবে। আমার আবার না কিছু একা খেতে ভালো লাগে না জানো। তোমাকেও কারোর সঙ্গে না হয় ভাগ করে দিলাম। সব কিছু না ভাগ করে নিলে তার স্বাদটা বাড়ে। দেখি একবার। অনিক ওর কানটা টেনে ধরে। কি নির্লজ্জ মেয়ে রে বাবা! হ্যাঁ, ভাবলাম কিছু ডায়লগ বলবে, তা নয় ভাগ করার কথা ভাবছে। উফ, তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। কেউ এলে না ওকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। উফ, আর এ কিনা বলে ভাগ করে খাবার স্বাদই আলাদা। এমন সময় ছোট্ট একটা ছেলে হাতে একটা ডায়েরি নিয়ে ঢুকে পড়ে খেলতে খেলতে। বাবা! অনেক মিথিলাকে ছেড়ে দিয়ে ওর দিকে তাকায়। আরে কি দিগন্ত, এদিকে এসো। তোমার হাতে ওটা কি? ডায়েরিটা বাবার হাতে দিয়ে প্রশ্ন করে দিগন্ত। এটা কি বাবা? আমার খেলার বাক্সের ওপরে ওই এটা পেলাম। ডায়েরিটার পাতা উল্টাতে উল্টাতে স্তম্ভিত হয়ে যায় অনিক। কতগুলো গুঁড়ো বাতাস এসে ওড়াতে লাগলো ডায়েরির হলুদ বর্ণের পাতাগুলো, সঙ্গে বাতাসে উড়তে লাগলো কিছু পুরনো পৃষ্ঠার গন্ধ। কি হলো অনিক? কি এমন আছে এতে? আসলে মিথি, এটা কি এটা? এটা বলেই মিথিলা ওটা হাতে নিল। ছোট্ট দিগন্ত ততক্ষণে ছুট্টে বেরিয়ে যায়। দাদুর কাছে আমি যাচ্ছি। ডায়েরিটা সবটা পড়তে লাগলো মিথিলা। একসময় অনিকের দিকে চোখ ফিরিয়ে বলল, পেয়ারি? হ্যাঁ মিথিলা। অনিক ওর দিকে ভীতু চোখে তাকিয়ে বলল কথাটা। আজ অনেকদিন পর ডায়েরিটা পেয়ে ওর কথা মনে পড়ল। তুমি অ্যাক্সিডেন্টের দিনেই ওর সঙ্গে শেষ দেখা হয়েছিল, আর ওর জন্যেই আমি তোমার ভালোবাসা বুঝতে পারলাম। আর তোমার কাছে হাসপাতালে আসবার পর, তুমি ঠিক হয়ে যাবার পর পুরো নতুন জীবন নিয়ে ব্যস্ত হলাম, দিগন্তের জন্যে ব্যস্ত হলাম। এত কিছুর পর আর মনেই পড়েনি ওর কথা। সে তো আজ 5টা বৎসর হলো। যার জন্যে আমাদের সুখের সংসার হলো তাকেই ভুলে গেলাম। কিন্তু অনিক, সে কে? এখানে তো শুধু তার বর্ণনা আছে। তুমি ওর পরিচয় শুনলে রাগ করবে না তো মিথি? না অনিক, সবার আগে ওর পরিচয় মানুষ, আর ওর জন্য আমি তোমাকে পেয়েছি। তো ও কি করে বাজে হতে পারে বলো তো? অনেক একটু সময় নেয়, তারপর প্রথম থেকে শেষ অবধি সবটা বলতে লাগলো ভূমিকা থেকে পেয়ারি হয়ে ওঠার কাহিনী, পল্লীর সব কাহিনী, অনিকের সঙ্গে সব গল্প, শেষের দিনের সব গল্প, ওর গিফট করা জামা আর ওর পরা জামাটা রেখে তার পারফিউমের গন্ধে ওকে ভূমিকার অনুভব করা। সবটা শেষ করে দীর্ঘশ্বাস ছাড়ল অনিক। ওর কাছে আমি শুধু ঋণী নই, ঋণী তুমিও মিথি। কেন বুঝতে পারছি না কি করে ওকে ভুলে গেলাম। তোমার কি ওকে মন্দ মনে হচ্ছে? তুমি সত্যি ভুল করেছো ওকে ভুলে। মিথিলা ওর হাতের উপর হাতটা রেখে বেশ ভেজা গলায় বলল, আর সত্যি আমি ঋণী। ও আমাকে সেরা উপহার দিল তোমাকে, আর তোমার ভালোবাসাকে আমার করে দিয়ে। আমি পারলে সত্যি যেতাম সেই দিদি ভাইয়ের কাছে। তুমি যাও অনেক ওর কাছে, দেখো ও কেমন আছে। কোনো হেল্প লাগলে বলো ওকে, আর বলো আমরা খুব ভালো আছি তার আশীর্বাদে, আর আমাদের একটা ছেলেও হয়েছে। থ্যাংক ইউ মিথি। অনিক ওর হাতের ওপর নিজের আরেকটি হাত রেখে বলে উঠল, থ্যাংক ইউ ওকে বোঝার জন্য। আমি শীঘ্রই যাব ওর কাছে। হ্যাঁ অনিক, আমাদের জন্য আশীর্বাদ এনো। হ্যাঁ মিথি, ও তোমার জন্য অনেক আগেই গভীর ভালোবাসা আর আশীর্বাদ দিয়েছিল। খুবই ভালো যেও। তুমি আমার হয়েও দিদিভাইকে অনেক ধন্যবাদ দিও। সত্যি, যদি আমিও পারতাম সেই দেবীর মতো নারীর সঙ্গে দেখা করতে, সত্যি আমিও যেতাম অনিক। কিন্তু সেটা তো সম্ভব নয় বলো। আচ্ছা, তুমি তো পারো ওখান থেকে ওকে আবার মুক্তির কথা বলতে। অবশ্যই, অবশ্যই চেষ্টা করব।
আরও 2 দিন পর সেই চেনা পথ দিয়ে গাড়ি নিয়ে আস্তে আস্তে গাড়ির কাঁচের বাইরের দিকে তাকিয়ে থাকে অনিক। সেই অনেক আগের স্মৃতিগুলো চোখের সামনে যেন জ্বলজ্বল করছে। সেই প্রথম এই পথে যাওয়া, একটু ভয়, একটু সংকোচ নিয়ে। আজ আবার এতগুলো দিন পর একটু ভয় নিয়েই সেই পথে যাওয়া। ভূমি কি এখনও বন্দিনী, নাকি সবার সঙ্গে নিজেও মুক্তি নিয়েছে পল্লী থেকে? কিন্তু মুক্তি পেলে তো ওর কাছে যেত, এটাই কথা হয়েছিল। তবে কি পায়নি মুক্তি? কিন্তু এতদিন হয়ে গেল যে কিছুই মাথায় ঢুকলো না অনিকের। সেই সব ভয় ভীতি মাথায় নিয়েই পল্লীর ভেতরে ঢুকে যায় অনিক। তবে একটু আজ অন্যরকম লাগছে সবটাই। আগে এলে কোনো না কোনো নতুন মেয়েকে টর্চার করতে দেখা যেত, সেটাই আজ দেখা যাচ্ছে না। ফুলঝুরি গল্প করছিল কতগুলো মেয়ের সঙ্গে দুপুরের খাবার পর। বেশ আনন্দে সবাই কথা বলছে। তবে রমেশ নেই এখন, একটা নতুন ছেলে। তাকে রমেশের মতো বাজে লাগছিল না। ফুলঝুরি ওকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো। তুমি? অনেক অবাক হলো। হয়তো চিনতে পেরেছে ওকে ফুলঝুরি, অনেকবার তো দেখেছিল, কিন্তু এইভাবে বলার মানেটা কি? অনিক এগিয়ে গিয়ে বলল, ভূমি মিন প্যারি বিবি আছে না? থমথমে হয়ে গেল সবার মুখ, যেন ঘরে বজ্রপাত হয়ে গেছে নামটা শোনার পরেই। কিন্তু কেন? ফুলঝুরি একটু পর বলল, যদি এলে তবে এতদিন পর কেন? কথাগুলোর মানে বুঝতে পারছিল না অনিক। আজ সবাই এত ভালো রকম ব্যবহার করছে কেন? ফুলঝুরি তো এইভাবে কথা বলে না। আজ নাটক করছে না তো? আর এতদিন পর মানে? নাকি ভূমিকে অন্য কোথাও চালান করে দিয়েছে? আর কিছু ভাববার আগেই ফুলঝুরি ওকে সামনের চেয়ারটা এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বসো। প্যারি বিবি কোথায়? একটু কথা বলা। সবাইকে মুক্তি দিয়ে ও নিজেও একেবারে মুক্তি নিয়ে নিয়েছে। মানে কি হয়েছে একটু প্লিজ বলো না। আমি ওকে কোথায় পাবো এখন? তুমি আমার রুমে চলো। এই কথা বলেই ফুলঝুরি ওকে ওর কক্ষে যাবার জন্য ডাক দিল। ফুলঝুরি ঘরে গিয়ে বড় টেবিলের এক প্রান্তে ফুলঝুরি আর অন্য প্রান্তে অনিক বসল। অনিক ফের বলল, ম্যাম প্লিজ তাড়াতাড়ি বলুন না। বলতে শুরু করে ফুলঝুরি সবটাই। সেদিনের ওদের প্ল্যান। তারপর সবাইকে মেরে লরি নিয়ে সবাইকে যেতে বলে রমেশকে মারার জন্য, একটু সময় নিয়ে। যখন ভূমি রাস্তায় গিয়ে দাঁড়ায় ততক্ষণে সময় ছিল না আর লরিতে উঠবার পেয়ারির। নতুন গ্যাংয়ের প্রবেশ আর পেয়ারির মৃত্যু। সব মেয়ে পালালেও ওকে নিতে না পারা, সবটাই কাঁপা কণ্ঠে বলতে লাগলো ফুলঝুরি। ফুলঝুরির কণ্ঠে আজ সত্যি অনুশোচনা, যেন আজ নিজের ভুলটার প্রায়শ্চিত্ত করতে চায় ও। অনেক কিছু বলতে পারল না, শুধু হাঁ হয়ে তাকিয়ে রইল ফুলঝুরির দিকে। আর দুটো চোখ বেয়ে অবিশ্রান্ত নেমে আসছে নোনা জল। সেই চোখে কিছু দেখতে পাচ্ছে না, শুধু দেখতে পাচ্ছে সেই দুটো গভীর নয়ন, কম্পিত ঠোঁট। মুক্তি পেলে একবার ঠিক তোমার কাছে যাব অনিক। অনিক বাবু, তোমার শার্টটা রেখে যাবে? কষ্ট হলে এটার পারফিউমে তোমাকে ফিল করে ভাববো প্রিয়জন আমার সঙ্গেই আছে। ফুলঝুরি বলতে লাগলো, আমাকে মেয়েগুলো কষ্ট দেবার পর বুঝতে পারলাম সত্যি ওদের যে আমি এতদিন টর্চার করতাম সেগুলো খুব যন্ত্রণার। তাই যখন আমাকে ছাড়া হলো, নতুন গ্যাংয়ের ছেলেগুলোকে থাপড়ে দিলাম। কেন তোরা পেয়ারিকে আটকালি? কেন ওকে মুক্তি পেতে দিলি না? কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছিল অনিক বাবু। ভূমির মাঝে নিজেকে মিশিয়ে নিয়েছিল। সেই পাখিটা উড়তে গিয়েই মুখ থুবড়ে পড়ে গেছে। ফুলঝুরি অনিককে নিয়ে 3 তলার পেয়ারির কক্ষের দিকে নিয়ে যায়। এখন এই ঘরটা তালাবন্ধই থাকে। ভেতরে পেয়ারির সমস্ত জিনিস সাজিয়ে রাখা, চারপাশে সাদা পর্দায় ঢাকা। একটা বড় ছবি দেওয়ালে পেয়ারির, সেই মাথায় রজনীগন্ধা, লাল টুকটুকে শাড়ি, লাল ঠোঁটে দীর্ঘ একটা হাসি। সেইখানেই জ্বলছে 2টো ধূপ, তার গন্ধে সব দিক মায়াময় একটা পরিবেশ। আর কয়েকটা বড় ছবি টাঙানো,
দিব্যা, কোজাগরী, মিনু, নয়নিকা, হাসি মুখে এই ঘরে সবাই। ঘরটায় যেন ভূমিকাকে অনুভব করতে পারছিল অনিক। চোখ বুজে দাঁড়িয়ে রইল, ঠিক কেউ যেন বলছিল, অনিক বাবু, তোমার পোশাকের গন্ধে আমি তোমাকে অনুভব করতে পারি, তবে তুমিও পারবে আমাকে অনুভব করতে এই ঘরে। সত্যি ভূমি, তুমি ভূমি মা, ভূমিকা সবাইকে মুক্তি দেবার জন্য নিজেরই বলিদান দিলে। এই ঘটনার পর বদলে গেছে এই পল্লীর নিয়ম। কাউকে আর জোর করে আনা হয় না, শুধু যারা নিজে নিজেই আসে অভাবে, শুধু তারাই কাজ করে। আর এই মুক্তি পাওয়া মেয়েগুলো কলকাতা থেকে অনেক দূরে আসামে পাহাড়ি অঞ্চলে একটা অনাথ বাচ্চাদের স্কুল খুলেছে, ভূমি শিক্ষা প্রাঙ্গণ নামে। তোমাকে ওরা অনেক খুঁজেও পায়নি, ঠিকানাটা ঠিক মতো জানতো না। আমি ওই স্কুলের জন্য কয়েক লক্ষ টাকা দিয়েছি। তুমি পারলে একবার যেও অনিক বাবু, আমি তোমাকে ঠিকানা দিব। আর ওখানে দিব্যাও আছে, আমি ওর মুক্তির ব্যবস্থা করেছি। তুমি যেও একবার অনিক বাবু। বলেই ভূমির ছবির সামনের কাঁচের আলমারিটা খুলল ফুলঝুরি। অনেক তাকিয়ে রইল সেই দিকে। ফুলঝুরি ওখান থেকে একটা প্যাকেট বার করল। ওটা অনিকের সামনে খুলতেই স্তম্ভিত হলো অনিক। সেই ওর অনেক আগে রেখে যাওয়া জামাটা, কিন্তু এখন অনেক জায়গায় রক্তের শুকিয়ে যাওয়া দাগ কালশিটে করে দিয়েছে। সেটা ওর হাতে দিয়ে বলে উঠল, এটা পেয়ারি যাবার সময় নিজের পেটের মধ্যে রেখেছিল। যখন ওর মৃতদেহটা আনা হলো, এটা আমি বের করে রেখেছি। ও শত কষ্ট পেলেও এতে তোমাকেই অনুভব করত। এতে ওর হাজার ছোঁয়া আছে, আছে শেষ নিঃশ্বাসের দাগও। তুমি ওকে মনে করলে এটা ছুঁয়ে দেখো, ঠিক ওর মতো করেই ওকে ফিল করতে পারবে অনিক বাবু। অনিক নিজের জামাটাই নাকের কাছে নিল। সত্যি যেন ভূমির এক একটা নিঃশ্বাস আর কান্নার দাগ এতে আছে। আজ বুঝতে পারল, কারো গায়ের গন্ধ বা পোশাকে কি করে তাকে অনুভব করা যায়। হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা। স্পষ্টতই যেন বুঝতে পেল ওর সঙ্গে থাকা ভূমিকার ভালোবাসা। সত্যি ভালোবাসা কত রকমের, কাছে না থাকলেও কাছে অনুভব করা যায়।